অবশ্যই। আর শুরুতে একটু বলে নিই, সেটা হলো যে সিলেবাসটা যদিও অনেক বড়, অনেকগুলো চ্যাপ্টার আছে, আমি আসলে এত কিছু কভার করতে পারবো না। আমি শুধুমাত্র ওই যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলোর ইন্টারপ্রিটেশন এগুলো নিয়েই কথা বলবো। মানে যেটা আমাদের গত মিড টু তে এবং কুইজ টু তে যেই প্যাটার্নের কোয়েশ্চেন ছিল, শুধুমাত্র ওই কথাগুলো নিয়েই বলবো। কোনো থিওরিটিক্যাল ডিসকাশন আমি করবো না আজকে, যেহেতু আমার নিজেরও একটা এক্সাম আছে 30 তারিখে, তো আই হ্যাভ টু বি ফাস্ট। আচ্ছা, আমি শুরু করতেছি। তো যেটা বলতেছিলাম, এই ইয়েটা আমি তৈরি করে রাখছিলাম, কয়েকটা ইনফরমেশন আমার কাছে ছিল, সো জাস্ট একটা ইয়ে করলাম। তো আজকে রেকর্ডিং গুলো তো স্টার্ট হয়ে গেছে না, রাইডা এবং রাকিন? একটু যদি কনফার্ম করতে। হ্যাঁ, স্টার্ট করছি। আচ্ছা, সো আজকে আমাদের এজেন্ডা হলো তিনটা। এক হলো টি টেস্ট কিভাবে করে এটা জানা, বা টি টেস্টের ইন্টারপ্রিটেশন কি সেগুলো নিয়ে কথা বলা। আচ্ছা, একটু অ্যাড করে নিও নাফিসা, আমি আর ঢুকবো না। আচ্ছা, সো ইন্টারপ্রিটেশন গুলোর মধ্যে আমরা দেখবো হলো টি টেস্ট গুলো, এবং তারপরে আমরা দেখবো অ্যানোভা, আর লাস্টে আমরা দেখবো কাই স্কয়ার। এই তিনটা টেস্ট নিয়ে এর মধ্যেকার স্ট্যাটিস্টিক্যাল টেস্ট গুলো থেকে কিভাবে ইন্টারপ্রিট করতে হয়, কোন কোন জিনিসগুলো আমাদের ডিসিশন রুল হিসেবে থাকবে, সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন, ফুল ডিসকাশনটা এটা নিয়ে হবে। সো ফার্স্ট অফ অল আমরা চলে আসি টি টেস্টে। সো টি টেস্ট কি নিয়ে কাজ করে? টি টেস্ট কাজ করে হলো যে ইয়াতে মিনের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা সেই জিনিসটা চেক করা হলো টি টেস্টের মাধ্যমে। স্ট্যাটিস্টিক্যাল কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেই জিনিসটা চেক করা হলো টি টেস্ট, মানে মিন বলতে আমি এভারেজ বুঝাচ্ছি আর কি। ওকে, সো টি টেস্ট আবার তিন ধরনের আছে, এটা নিয়ে আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে ডিসকাশন করব। সো বিফোর দ্যাট আমাদের কয়েকটা অ্যাজাম্পশনস আছে টি টেস্টের ক্ষেত্রে। এই তিনটা অ্যাজাম্পশন খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অ্যাজাম্পশন হলো যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ আননোন। যেমন আমি যদি এরকম বলি যে আমি একটা টেস্ট করতে চাই যে ঢাকার মানুষের এভারেজ এজ কত হয়, সো অফকোর্স আমি তো কয়েকজন, হয়তো 300-400 মানুষকে নিয়ে করবো, বাট ইটস নট পসিবল যে আমি প্রত্যেকটা মানুষকে টেস্ট করবো এবং তাদের এভারেজ এজ বের করবো, এটা পসিবল না। সো আমাদের আসলে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা থাকবে না, এরকম আর কি। এরকম সিচুয়েশন, বা আমি যদি এরকম করি যে আইবিজেইউর গ্র্যাজুয়েটদের এভারেজ স্যালারি কত, তো আমার তো এটা পসিবল না যে কি বলে এই আইবিজেইউর 1 থেকে 29 পর্যন্ত যত গ্র্যাজুয়েট হয়েছে তাদের স্যালারি কত করে হয়েছে, এটা তো জানা আমার জন্য পসিবল না। সো এইরকম সিচুয়েশন গুলোতে আমরা বলতেছি মানে আমরা টি টেস্ট ইউজ করি, এবং এখানে হলো আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আননোন। তারপরে সেকেন্ড অ্যাজাম্পশন হলো যে টি টেস্ট ব্যবহার করা হয় যখন এখানে র্যান্ডম স্যাম্পলিং হয়, মানে স্যাম্পলস আর টেকেন র্যান্ডমলি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি। সো এখানে যদি আমি কোনো কনভিনিয়েন্স স্যাম্পলিং বা নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং মেথডে যাই, তখন আসলে টি টেস্ট করা সম্ভব হয় না। টি টেস্ট করতে হলে এখানে হলো স্যাম্পলটা র্যান্ডমলি এবং ইন্ডিপেন্ডেন্টলি ড্র করতে হয়। থার্ডলি পপুলেশনস আর নর্মালি ডিস্ট্রিবিউটেড। নর্মালি ডিস্ট্রিবিউটেড বলতে ওই যে আমরা যে ইয়াটা শিখছিলাম, ওই যে কি বলে বেল শেপড কার্ভ, ওই রকম ডেটাটা ওইভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে। এই তিনটা অ্যাজাম্পশন আমাদের হলো টি টেস্টের ক্ষেত্রে। সো এই অ্যাজাম্পশন থেকে আমাদের অ্যাজাম্পশন চেকস আছে। সো ফার্স্ট অ্যাজাম্পশন চেক নর্মালিটি টেস্ট, এবং তারপরে ইয়ার ক্ষেত্রে টি টেস্টের ক্ষেত্রে আমরা শুধু নর্মালিটি টেস্ট, এই টেস্টটা চেক করলেই হবে, আর কোনোটা চেক করার দরকার নেই। এই যে পপুলেশন আর নর্মালি ডিস্ট্রিবিউটেড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা আমরা কিভাবে চেক করব এটা নিয়ে একটু ডিসকাশন করি। সো আমি একটা ইয়াতে যাই, জামুভি ওপেন করি। আচ্ছা, এটা হতে হতে আমি কয়েকটা কথা বলে রাখি আগে। সেটা হলো টি টেস্ট আমাদের তিন ধরনের টি টেস্ট হতে পারে। তিনটা টি টেস্ট কি কি? একটা হলো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, একটা পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট, একটা ওয়ান স্যাম্পল টি টেস্ট। সো আমি প্রত্যেকটা এক্সাম্পল দিতে থাকি, তাহলে বুঝতে সহজ হবে। তো শুরু করি এটা দিয়ে, ওয়ান স্যাম্পল টি টেস্ট দিয়ে। সো ওয়ান স্যাম্পল টি টেস্ট হলো এরকম একটা জিনিস, যেমন এখানে যদি আমি একটা ফাইল ওপেন করি, ধর আমি দেখতে চাই এক্সারসাইজের সাথে দেখা যায়, যেটা স্যার ক্লাসেও দেখাইছিল। সো এটা নিয়ে যদি আমরা চেক করি, তো এখানে দেখ যে আইডি আছে, তাদের জেন্ডার, স্মোক করে কি করে না, এজ, পালস 1 পালস 2, এরকম কয়েকটা ডেটা আমাদের কাছে আছে। পালস 1 এবং পালস 2 বলতে বোঝাচ্ছে হলো যে বিফোর এক্সারসাইজ তাদের পালস কত এবং আফটার এক্সারসাইজ তাদের পালস কত। সো তুই হলো আজকে একটা জিনিস চেক করতে চাচ্ছিস যে একদম রেস্টিং অবস্থায় এই যে স্যাম্পলটা আমি নিলাম, 50 জন মানুষের স্যাম্পল আমি নিলাম, তাদের তো পালস রেটটা আমাদের কাছে আছে, তাই না? এখন তুই কি করলি, এখন তুই হলো জানতে চাইলি যে আচ্ছা হোয়াট ইজ দ্য অ্যাভারেজ পালস রেট অফ হিউম্যান।
সো এটা করার পরে তুই দেখলি যে আচ্ছা 60 মানে মোটামুটি 72 এরকম একটা অ্যানসার আসতেছে সব জায়গায় 72। সো এই 72টাকে আমরা বলবো হলো এটা একটা বেঞ্চমার্ক। সো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল বা সরি ওয়ান স্যাম্পল টি টেস্ট যখন আমরা করব তখন হলো আমরা কম্পেয়ার করব এগেইনস্ট আ বেঞ্চমার্ক। শব্দটা খুব ইম্পর্টেন্ট। দিস উইল বি কম্পেয়ার্ড এগেইনস্ট আ বেঞ্চমার্ক। এটা হলো ওয়ান স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে। সো আমরা এখন যেটা করতে পারি, আমরা দেখতে চাই যে আচ্ছা এই যে 50টা মানুষ আমি নিলাম, এই পালস রেট গুলো আমার কাছে অ্যাভেলেবল আছে। আমি জানতে চাই যে ওদের পালস রেটের যে অ্যাভারেজ সেটা কি 72 সমান নাকি 72 থেকে বেশিও হতে পারে কমও হতে পারে। সো এই জিনিসটা আমি চেক করতে চাই। সো তখন আমি তাইলে আমার হাইপোথিসিসটা আমরা কিভাবে লিখবো? হাইপোথিসিসটা আমরা লিখতে পারি এইভাবে যে μ1 ইজ ইকুয়াল টু 72, μ1 ইজ ইকুয়াল, আচ্ছা আমি এটা আরেকটা ইয়ে করি, কপি করে ফেলি কারণ এটা লাগবে আমার পরেও। তখন আমরা এইভাবে লিখবো যে μ0 ইজ ইকুয়াল টু সরি নাল হাইপোথিসিস হলো μ1 ইজ ইকুয়াল টু 72 আর নাল অল্টারনেটিভ হাইপোথিসিস হলো এটা নট 72। সো এইভাবে করে আমরা হাইপোথিসিসটা লিখতে পারি। এন্ড দেন আমরা আজকে চেকটা করব। চেক কেমনে করি? এখানে ওয়ান স্যাম্পল টি টেস্ট, তারপর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে পালস 1 ডান। এরপরে আমরা টেস্ট ভ্যালু হিসেবে আমি যেটা বললাম যে আমার বেঞ্চমার্কটা আমি ধরে নিছি 72 এন্ড দেন আমি অ্যাজাম্পশন চেক হিসেবে নরমালিটি দিলাম আর ডেসক্রিপটিভটা দিয়ে রাখলাম। ওকে, সো টি টেস্টের ইন্টারপ্রিটেশন বুঝার আগে একদম প্রথম কাজটা হবে আমার এই টেস্ট অফ নরমালিটি, এই জিনিসটা দেখতে হবে। মানে উপরে যাওয়ার আগে নরমালিটি চেকটা করতে হবে। যদি নরমালিটি ফেল করে তাইলে আর উপরের এই অ্যানালাইসিসের কোনো অর্থ থাকবে না, এটা ইনভ্যালিড হয়ে যায়। সো আমি এখানে লিখে রাখছি আমাদের ডিসিশন রুলটা। সো নরমালিটি টেস্ট করার ক্ষেত্রে আমাদের অ্যাজাম্পশনস, আর অবশ্যই পরীক্ষার মধ্যে অ্যাজাম্পশনস গুলো লিখবা। অ্যাজাম্পশন লিখলে মার্কসটা বাড়বে। অ্যাজাম্পশন যেমন ফার্স্ট অ্যাজাম্পশন হলো যে নাল হাইপোথিসিস ডেটা নরমালি ডিস্ট্রিবিউটেড আর অল্টারনেটিভ হাইপোথিসিস হলো ডেটা ইজ নট নরমালি ডিস্ট্রিবিউটেড। সো নরমালিটি টেস্ট করার জন্য আমাদের দুইটা টেস্ট আছে, একটা হলো এসডব্লিউ টেস্ট আর একটা হলো কেএস টেস্ট। সো আমার সাথে একটু এই জায়গাটা একটু আমরা একসাথে রিকল করি। আমরা একটা জিনিস পড়ছিলাম না যে পি ভ্যালু ইজ লেস দেন 0.05, যদি এটা হয় তখন আমরা কি করি? নাল হাইপোথিসিস রিজেক্ট করি না অ্যাকসেপ্ট করি? হোয়াট হ্যাপেন্স? রিজেক্ট করি না, নাল হাইপোথিসিস রিজেক্ট করি। ভেরি গুড। সো নাল হাইপোথিসিস রিজেক্ট করা মানে হলো অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়ে যাবে, তাই না? ওকে, সো এখন এখানে আমি যে ডিসিশন রুলটা এটাই লিখছি যে শাপিরো উইলকে পি এর ভ্যালু যদি 0, আমি আচ্ছা আবার বলি যে পি এর ভ্যালু যদি লেস দেন 0.05 হয় তখন তো আমার এই নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাবে আর অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়ে যাবে, তাই না? বাট আমি কি এটা চাই? আমি কি চাই? আমি চাচ্ছিলাম হলো যে আমার ডেটাটা যাতে নরমালি ডিস্ট্রিবিউটেড হয়, তাই না? কারণ আমাদের একটা ফার্স্ট অ্যাজাম্পশন হিসেবে কিন্তু এটা ছিল যে the population should be normally distributed. This is the most important assumption of t-test. So আমার তাইলে আমি এখানে এটাই লিখছি যে শাপিরো উইল বলি আর কেএস টেস্ট বলি, দুইটার ক্ষেত্রে পি এর ভ্যালু 0.05 এর চেয়ে বড় হইতে হবে। যদি ছোট হয় তখন আর এটা নিয়ে ফার্দার কোনো ধরনের অ্যানালাইসিস করা যাবে না। ক্লিয়ার? ওকে, সো এবার আমরা আমাদের ডেটাতে চলে আসি, মানে আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম যাব। এই ফাইলটা কি তুই আমাদের সাথে একটু শেয়ার করতে পারবি যেটা থেকে পড়াইতেছিস? এই যে হ্যাঁ অবশ্যই, আমি এই যে কিছুক্ষণ আগে লিখছি, আমি দিয়ে দিব, সমস্যা। আচ্ছা আচ্ছা, টেস্ট হবে না বলতে আমরা কি জাস্ট লিখে দিব যে উই ক্যান নট ডু এনি টেস্ট এরকম? মানে নরমালিটি থেকে ধর তোর এটা আসলো যে ভ্যালুটা ছোট আসলো, তখন তুই বলবি দ্য ডেটা ইজ নট নরমালি ডিস্ট্রিবিউটেড সো টি টেস্ট ক্যান নট বি কন্ডাক্টেড, এরকম ভাবে বলতে পারি। বা অ্যানালাইসিস ক্যান নট বি ডান, টি টেস্ট ইজ ইনভ্যালিড, এরকম একটা শব্দ লিখে দিবে আর কি। আচ্ছা, মানে ডেটা নরমাল হতেই হবে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এখন নরমালিটি টেস্ট করার ক্ষেত্রে আমাদের দুইটা টেস্ট আছে, একটা হলো এসডব্লিউ টেস্ট আর একটা হলো কেএস টেস্ট। সো পরীক্ষায় স্যার চাইলে এই শুধু একটা দিতে পারে এসডব্লিউ টেস্ট, আর কোনোটা টেস্ট নাও দিতে পারে, ইটস পসিবল। আচ্ছা, ধর আমাদেরকে শুধু এসডব্লিউ টেস্ট দিল, তখন আমরা এই ভ্যালুটা দেব। ভ্যালুটা কত আসে? 0.162। তাহলে কি এটা 5% কে ক্রস করলো নাকি করলো না? করছে, 5% কে ক্রস করছে। আচ্ছা, যেহেতু 5% কে ক্রস করে ফেলছে তাইলে আমি কি বলতে পারি? আমার ডেটাটা নরমালি ডিস্ট্রিবিউটেড, তাই না? হ্যাঁ, ইয়েস, মাই ডেটা ইজ নরমালি ডিস্ট্রিবিউটেড, কারণ যেহেতু পি এর ভ্যালুটা গ্রেটার দেন 0.05 আসছে, সো আই ক্যান সে মাই ডেটা ইজ নরমালি ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, এখন এখানে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা হলো যে আমাদের নরমালি টেস্ট করার জন্য দুইটা টেস্ট আছে, একটা হলো শাপিরো উইলক আর একটা হলো কলমোগরভ স্মিরনভ। তো এখন যদি এরকম হয় যে শাপিরো উইলকের ভ্যালুটা আসছে
শাপিরো উইলকের ক্ষেত্রে লেটস সে ভ্যালুটা আসছে 0.04 আর কেএস টেস্টের ভ্যালু আসছে 0.21, তাহলে এটা কি একটু কন্ট্রাডিক্টরি রেজাল্ট হয়ে গেল না? এসডব্লিউ টেস্ট বলতেছে হলো নাল হাইপোথিসিস রিজেক্টেড, আবার কেএস টেস্ট বলতেছে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, মানে জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না দুইটা টেস্টের মাঝে? হ্যাঁ, যদি কন্ট্রাডিক্টরি হয় তখন কেস টেস্টটাই হবে প্রায়োরিটি পাবে, এটা ইম্পর্টেন্স পাবে, এটাকেই আমরা ভ্যালিড ধরে নিব। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, তো আর এটা কিভাবে লিখবো যে দিস টেস্ট ইজ মোর ভ্যালিড, মানে এটা কিভাবে বলবো? মানে এরকম বলা যায় যে কেস টেস্ট কি বলা যায়, কেস টেস্ট ইজ আ বেটার স্ট্যাটিস্টিক্যাল টুল বা এরকম কিছু একটা, মানে মেইন কথা হলো যে কেস টেস্টের ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব, মানে যেহেতু কেস টেস্ট বলছে যেটা p 0.05, সো ডেটা ইজ নরমালি ডিস্ট্রিবিউটেড, মানে এটা একটা বেটার টেস্ট, সেই জন্য আমরা এটা নিতেছি। হ্যাঁ এটা নিচ্ছি। হ্যাঁ, আর কোনো একটা টেস্ট মানে ধর তোকে এসডব্লিউ টেস্ট দিয়ে দিলাম এবং এসডব্লিউ টেস্টের ভ্যালুটা আমি দিয়ে দিলাম 0.15 আর কেএস টেস্টের ভ্যালু আমি তোকে দিলাম না, হ্যাঁ, তখন তুই এসডব্লিউ টেস্টের উপরে বেস করে তুই তোর ডিসিশনটা জানাই দিবি। আচ্ছা, মনে কর যে এসডব্লিউ দেওয়া থাকলো, কেএস ও দেওয়া থাকলো, কিন্তু কেএস তখন 0.05 এর কম, না এটা হতে পারবে না। লাইক একটা কিছু যদি এসডব্লিউ টেস্টকে পাস করে তাহলে কেএস টেস্টকে সে মাস্ট পাস করবে। আচ্ছা 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 দেহান, আমি যেটা কনফিউজ সেটা হচ্ছে যে তুই এইখানে নাল হাইপোথিসিসের পাশে ক্রস কেন দিছিস? বিকজ আমরা তো চাই নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হোক, তাই না? ও না, আমি এখান থেকে বলছিলাম যে পি এর ভ্যালু যদি লেস দেন 0.05 হয় তখন এটা রিজেক্টেড হয়ে যায়, এটা বোঝানোর জন্য লিখছিলাম। আচ্ছা, বাট আমরা চাইবো যে এখানে নাল হাইপোথিসিসটা আমরা চাই হলো 0.05, আমরা চাচ্ছি যে এটা যাতে হয়। হ্যাঁ, এই যে আমি এখানে যে পরে লিখে রাখছি দেখ, মানে আমাদের স্ট্যাটিস্টিক্সে আমরা যত কিছু পড়ছি আমাদের প্রত্যেকবার তো আমাদেরকে স্যার এটাই পড়াইতো, তাই না? পি এর ভ্যালু 5% এর কম হলে নাল হাইপোথিসিস রিজেক্ট। আমি জাস্ট ওই জিনিসটাকে রিফ্রেশ করাইলাম এন্ড দেন আমি বললাম যে নরমালিটি টেস্টের ক্ষেত্রে এই জিনিসটা মানে ডিসিশন রুলটা একটু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা আমি একটা কোয়েশ্চেন করি একটু দাঁড়া। sure. তো সেটা হচ্ছে এটা স্লাইডসেও পড়ছিলাম, আর এটা স্যার একদিন ক্লাসেও বলছিল যে আমরা যেটা মানে যে রিসার্চার সে যেটা চায় সেটা অলওয়েজ হয় অল্টারনেট হাইপোথিসিস, কিন্তু নরমাল টেস্টের উল্টা কেন? এটা এইভাবেই আছে, এটা কেন সেটা আমি জানি না, বাট এটা এইভাবে করেই কনভেনশন। আচ্ছা, আর স্যার যেটা কথা বলছিল ওইটা নিয়ে আমাদের এখন আপাতত চিন্তা করা লাগবে না, কারণ ওটা হলো জামোভির জন্য, তো মানে জামোভিতে যখন আমরা হাইপোথিসিস লিখি তখন ডিফারেন্ট ভাবে আসে, তো ওই কারণে বলছিল। বাট যেহেতু আমাদের কালকে রান করা লাগবে না, তো এটা নিয়ে আমাদের টেনশন নাই আপাতত। বাট আমি তোকে যে ফরম্যাটে লিখে দিছি যে এইচ নট আগে নরমালি তারপর এইচ ওয়ান, এইভাবে করেই লিখবে, চেঞ্জ করার দরকার নেই। ওকে, সে নরমালিটি টেস্টটা ডান। এবার আমরা চলে আসবো হলো টাইপস অফ টি টেস্ট। সো টাইপস অফ টি টেস্টের মধ্যে আমি প্রথমটা বলেই ফেলছি, প্রথমটা ছিল হলো আমাদের ওয়ান স্যাম্পল টি টেস্ট। ওয়ান স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে আমি কি বলছিলাম, ইট ইজ কম্পেয়ার্ড এগেইনস্ট আ বেঞ্চমার্ক। সো আমার এই ক্ষেত্রে এই যে এখানে যেরকম আমি 72 দিয়ে চেক করছি, সো দিস ইজ মাই বেঞ্চমার্ক, এবং আমার এই যে টেস্টটা, টেস্ট অফ নরমালিটিটা কি পাস করলো নাকি করলো না? হ্যাঁ এটা নরমাল, কারণ হচ্ছে এটা গ্রেটার দ্যান 0.05। রাইট, এটা যেহেতু নরমাল তখন মানে যেহেতু এটা পাস করে ফেলছে, সো দেন আই উইল গো টু দ্য ফার্স্ট টেবিল। সো প্রথম টেবিলে আমাকে অ্যান্ডারসন ডার্লিং টেস্ট আবার লাগবে না ওটা লাগবে না। আচ্ছা আচ্ছা, এরপরে উপরে যাওয়ার পরে এই যে ওয়ান স্যাম্পল টি টেস্ট যে টেবিলটা আছে এটার দিকে আমি তাকাবো, এবং এখানে আমি দেখবো যে পি এর ভ্যালুটা কত, 0.021। 0.021 এটা কি 5% এর চেয়ে কম না বেশি? কম। তার মানে নাল হাইপোথিসিস রিজেক্টেড, অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। আর আমরা হাইপোথিসিসটা কি লিখে আসছিলাম যে নাল হাইপোথিসিসের ভ্যালু হলো 72 আর অল্টারনেটিভ হাইপোথিসিস হলো নট 72। সো আমাদের পি এর ভ্যালু কত আসছিল এই টেবিলে? পি এর ভ্যালু আসছে 0.021। 0.021 এটা হলো 0.05 এর চেয়ে ছোট, তাহলে নাল হাইপোথিসিস কি হবে? রিজেক্টেড। সো নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাওয়া মানে এটা বাদ আর এটা থাকবে। তার মানে আমরা তখন ইন্টারপ্রিটেশনটা এরকম দিব যে দ্য পালস রেট, the average pulse rate, the mean pulse rate is different from 72, এরকম কিছু একটা বলতে পারি। মানে বেঞ্চমার্ক হিসাবে যেটা আমরা জানি 72, কিন্তু আমার এই ক্লাসের 50 জন মানুষের পালস রেটটা নট লাইক দ্য অ্যাভারেজ পিপল, তাদের 72 না, রাদার তাদের আরো বেশি বা কম, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, আর ইকুয়াল টু 0.05 হইলে কি অ্যাকসেপ্ট নাকি রিজেক্ট? সাধারণত পি এর ভ্যালু 0.05 একদম ডাইরেক্ট হতে আমি দেখি নাই।
আচ্ছা যদি ইন কেস পি এর ভ্যালু 0.05 হয়ে যায়, হুইচ ইজ ভেরি রেয়ার কেস, আমি কখনোই দেখি নাই, তাহলে তো আসলে দিহান 0.49 আসলে সেক্ষেত্রে কি করব? 0.049 না? হ্যাঁ সরি 0.05, তাইলেও তো তোর এটা হচ্ছে কি বলে 0.05 থেকেই কম। হ্যাঁ কন্ডিশনটা তো মিট করতেছে, সো ইউ ক্যান গো ফর ইট। প্রীতির নোটে দেখছিলাম যে ইনকনক্লুসিভ বলবো, বুঝিনি 0.05 হলে কি ইনকনক্লুসিভ বলবো? এটা আমার ঠিক জানা নাই, এটা একটু গুগল করে দেখিস, আমি কখনো চেক করিনি। আচ্ছা প্রীতির নোটে লেখা দেখছিলাম যে ইকুয়াল হইলে রিজেক্টেড হয়, মানে লেস দেন অর ইকুয়াল হইলে রিজেক্টেড, শুধু গ্রেটার দেন অ্যাকসেপ্টেড। আচ্ছা ঠিক আছে, এখন জানি না এটা স্যার বলছে নাকি। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। আচ্ছা তো তাহলে এটা গেল, এটাকে আমরা বলতেছি ওয়ান স্যাম্পল টি টেস্ট। ওয়ান স্যাম্পল টি টেস্ট কখন ব্যবহার করব? যখন আমরা একটা বেঞ্চমার্কের এগেইনস্টে কিছু একটা চেক করব যে তার মিনটা বেঞ্চমার্কের চেয়ে কম না বেশি নাকি সমান, এই জিনিসটা চেক করার সময় আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট করব। আচ্ছা দেন উইল গো ফর দ্য নেক্সট টি টেস্ট হুইচ ইজ পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। পেয়ার্ড স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে আচ্ছা এখানে আমি এটা চ্যাট জিপিটির নোট, এটা আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল হিসাবে দেওয়ার জন্য এখানে রাখছিলাম। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, is the average daily sugar intake of a group of teenagers different from the recommended daily allowance of 25 grams? So এটাও বুঝতে পারতেছি 25 গ্রাম is your benchmark. So sugar intake আমার ক্লাসরুমে কি স্টুডেন্টরা কি বেশি করে না কম করে, এই জিনিসটা আমি চেক করতে চাই। So this will be a one sample t test. Okay, এটা জাস্ট একটা এক্সাম্পল so that you can understand which test to use when. এখন আমরা সেকেন্ডটাতে চলে আসবো which is known as paired t test. Paired t test আমরা কখন ইউজ করব? when you want to compare the means of two related groups or the same group at two different times. For example, যেমন আমরা এখানে যেমন আমাদের যে ডেটাটা আছে, ডেটার মধ্যে আমরা দেখতেছি we have pulse 1 and pulse 2. So একটা হলো বিফোর এক্সারসাইজ আর একটা হলো আফটার এক্সারসাইজ। সো পেয়ার টি টেস্ট যখন ব্যবহার করবে দেয়ার মাস্ট বি অ্যান ইভেন্ট বা কোনো একটা ইন্টারভেনশন হইতে হবে। মানে ধর এমন হইতে পারে যে ভ্যাকসিন দেওয়ার আগে কি অবস্থা, বা একটা ওষুধ বা একটা ড্রাগ দেওয়ার আগে তার অ্যাক্টিভিটি বা স্ট্রেস লেভেল কত ছিল, ওষুধটা দেওয়ার পরে তার স্ট্রেস লেভেল কত হয়েছে। সো এরকম বিফোর আফটার যখন চলে আসে তখন আমরা হলো পেয়ার্ড স্যাম্পল পেয়ার্ড টি টেস্টে যাই। ওকে, কিন্তু আমরা যখন পেয়ারটা করতেছি, পেয়ারটা করতে হবে কিন্তু যেই দুইটা গ্রুপকে নিচ্ছি সেই দুইটা গ্রুপ অবশ্যই রিলেটেড হইতে হবে, অথবা তারা সেম গ্রুপও হইতে পারে। ওকে, মানে আমি একই সেট অফ পিপল তাদেরকে আমি বিফোর ড্রাগ আফটার ড্রাগ চেক করতে পারি। ওকে, সো সিমিলারলি এই কেসে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখন তাহলে আমরা টি টেস্ট করব। এবার টি টেস্ট করব হলো আমরা পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। আমরা দেখতে চাই যে ওরা বিফোর এক্সারসাইজ এবং আফটার এক্সারসাইজে পালস রেটের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, এই জিনিসটা চেক করতে চাই। সো আমার হাইপোথেসিসটা আমরা লিখবো এভাবে, μ1 is equal to μ2, আর অল্টারনেটিভ লিখবো হলো μ1 is not equals to μ2। সো এটার অর্থ কি, যে বিফোর এক্সারসাইজের পালস ইজ ইকুয়াল টু আফটার এক্সারসাইজের পালস, আর এটা হলো যে নট ইকুয়ালস টু। আচ্ছা, সো আমি এই যে এখানে হাইপোথেসিস এগুলো সিলেক্ট করা আছে, নরমালিটি টেস্টটা নরমালিটি প্লট দিয়ে দিলাম, ডেসক্রিপটিভসটা দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নাই। আচ্ছা দিলাম। এখন আমরা সবসময় কি বলি যে টি টেস্টের অ্যাজাম্পশন বা সবকিছু চেক করার আগে প্রথম কাজ হলো নরমালিটি চেক করা, মানে উপরের টেবিল দেখার আগে নিচের টেবিল আগে দিতে হবে। সো নরমালিটি চেকের মধ্যে আমরা দেখতেছি শাপিরো উইলকের ভ্যালু আসছে লেস দেন 0.001। সো এটা কি নরমাল নাকি নট নরমাল? নট নরমাল। আচ্ছা, এবার কেস টেস্টের বেসিসে যদি দেখি 0.02, নরমাল নাকি নট নরমাল? নট নরমাল। তাহলে এইখান থেকে আমরা পেয়ার স্যাম্পল টেস্ট করতেই পারবো না, মানে এখান থেকে যে অ্যানালাইসিসটা আসছে সেটা আসলে ইনকনক্লুসিভ বা এটা করা যাবে না, ভ্যালিড না, এরকম কিছু একটা লিখে দিবে আর কি। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, আচ্ছা আমি জাস্ট এখন শিখার জন্য বলতেছি যে লেটস সে নরমালিটি টেস্টটা পাস করে ফেললো। ওকে, তাহলে আমরা ইন্টারপ্রিটেশনটা কেমনে করব? ফর এক্সাম্পল এখন নরমালিটি টেস্ট জাস্ট ধরে নিচ্ছি যে পাস করছে, তখন আমরা এখানে দেখতেছি যে আমার পালস 1 এন্ড পালস 2 এর মধ্যে পি এর ভ্যালুটা লেস দেন 0.001 which is less than 5%. সো যেহেতু 5% এর চেয়ে কম, তাহলে নাল হাইপোথেসিস রিজেক্টেড, অল্টারনেটিভ হাইপোথেসিস অ্যাকসেপ্টেড। তার মানে বিফোর পালস রেট এবং বিফোর এক্সারসাইজ এবং আফটার এক্সারসাইজের মধ্যে দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন মিন। তার মানে হলো যে এমন হইতে পারে যে
যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিফোর এক্সারসাইজ করলে আমার মিন আসে 75 আর আফটার এক্সারসাইজ করলে আমার মিন আসতেছে 145, সো देयर इज আ ভেরি সিগনিফিক্যান্ট ডিফারেন্স, এটা আমরা বুঝতে পারতেছি ফ্রম দ্য টেবিল। হাউএভার আমরা এই ইন্টারপ্রিটেশনটা দিতে পারবো না। কেন পারবো না? কারণ এই নরমালিটিটাই এটা ইয়া করতে পারেনি, পাস করতে পারেনি। নরমালিটি পাস না করতে পারলে কোনো ধরনের ইন্টারপ্রিটেশনও পসিবল না। আমরা কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ। ওকে, এবার আমি পেয়ার্ড স্যাম্পল টি টেস্টের আরেকটা एग्जांपल এখানে দেখাই। এখানে एग्जांपलটা ছিল এরকম, ডাজ আ স্পেসিফিক ট্রেনিং প্রোগ্রাম ইমপ্রুভ এমপ্লয়ি পারফরম্যান্স আফটার কমপ্লিশন। সো লাইক এইচআর হয়তো একটা প্রোগ্রাম ডিজাইন করছে, সো বিফোর দ্য প্রোগ্রাম মানুষের পারফরম্যান্স কেমন ছিল, আর আফটার দ্য প্রোগ্রাম পারফরম্যান্স কেমন হয়েছে। সো এই জিনিসটা যদি তুই চেক করতে চাস বিফোর এন্ড আফটার, তখন ইউ শুড গো ফর পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। ওকে, সো দ্যাটস দ্য সেকেন্ড ওয়ান। এন্ড দেন লাস্টলি থার্ড ওয়ান ইজ ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট আমরা কখন ব্যবহার করব? When you want to compare the means of two different groups that are not related to each other. দুইটা গ্রুপ অফ পিপল নিবি, those are not related to each other. So একটা एग्जांपल কি হতে পারে? Does a new teaching method improve test scores compared to a traditional teaching method? So আমি জাস্ট একটা एग्जांपल হিসেবে দিতে পারি যে আমি দেখতে চাই যে বাংলা মিডিয়াম স্টুডেন্ট এবং ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের মধ্যে আইকিউ ডিফারেন্স আছে কিনা, এই জিনিসটা আমি চেক করতে চাই। তাহলে তুই দেখ যে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট দে আর ডিফারেন্ট গ্রুপ, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট দে আর অ্যানাদার গ্রুপ। তাহলে এই দুইটা গ্রুপের ভিতরে তাদের মিনের মধ্যে কোনো মিন আইকিউর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, এই জিনিসটা আমি চেক করতে চাই। সো তখন আমি ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট করতে পারি। ওকে, তারপরে আরেকটা এই যে এখানে একটা एग्जांपल আছে যে গ্রুপ এ তাদেরকে আমরা হলো নিউ মেথডে পড়ালেখা করাইছি, আর গ্রুপ বি কে আমরা হলো ট্রেডিশনাল মেথডে পড়ালেখা করাইছি। এন্ড দেন আমরা দেখতে চাই যে তাদের টেস্ট স্কোরে কোনো ডিফারেন্স আছে কিনা। সো এই সিচুয়েশনও তুই ইউজ করবি ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। সো ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টের ক্ষেত্রেও আসলে ইয়াটা সেম ভাবেই আমরা বলবো, আমাদের একই ভাবে রেজাল্ট আসবে, আমরা একই ভাবে নরমালিটি চেক করব, এন্ড দেন আমরা বলবো যে হ্যাঁ আমাদের ইয়াটা চেঞ্জ হয়েছে কি হয়নি। আচ্ছা, আমি একটা জিনিস চেক করে দেখতে পারি। আচ্ছা দোস্ত, আমরা যে একটা ম্যাথ করছিলাম মিডে, যে ছেলে আর মেয়েদের ওয়েট লস সামথিং, ওটা কি ইন্ডিপেন্ডেন্টই ছিল? না, ওটা তো কাই স্কয়ারের টেস্ট ছিল সম্ভবত, ওই যে ওভারওয়েট আন্ডারওয়েট নিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ও ওটা কাই স্কয়ারের টেবিল ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট নিলাম একটা ধর, আমি হলো কি করলাম যে মেল এন্ড ফিমেলের সিজিপি এটা চেক করব। মেল ফিমেল ইজ অ্যানাদার গ্রুপ, সো আমি এখন এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট করে ফেলতে পারি। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল মেল এন্ড ফিমেল ভ্যারিয়েবল হিসেবে যাবে গ্রুপ 1 গ্রুপ 2 আর নরমালিটি এটা টেস্ট করে দিই, নরমালিটি টেস্ট করে দিই। এন্ড দেন আমি কি পাচ্ছি? আচ্ছা, আমার ডেটাটা তাহলে ঠিক নেই, ডেটা আচ্ছা গট আইডি, আমার কাছে ডেটা এখন अवेलेबल না, বাট আইডিয়াটা হলো এরকম যে ইউ হ্যাভ টু ডিফারেন্ট গ্রুপস অফ পিপল এবং তাদের মিনটা তুই চেক করে দেখতেছিস, এবং এখানে জাস্ট একটাই ডিফারেন্স, সেটা হলো যে এই দুইটা গ্রুপ কিন্তু অবশ্যই আনরিলেটেড দুইটা গ্রুপ হইতে হবে। ঠিক আছে, hypothesis তো same as pair T2 হ্যাঁ, hypothesis will be the same, which is h null hypothesis mu1 equals to mu2 and another one is mu1 is not equals to mu2. Hypothesis is বিহান শোন, আমাদের লাস্ট মিডে একটা কোশ্চেন ছিল না যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইন্টারপ্রেট করার সামথিং, মানে ইনফারেন্সেস ইন্টারপ্রেট ওটা করা, কাই স্কয়ার মানে ধর এখানে কি ধরে ডিসক্রাইব করতে বললে আমরা অ্যাকচুয়ালি কি ডিসক্রাইব করব, যে যার রেজাল্ট আসছে এটাই? হ্যাঁ, মানে ইন্টারপ্রিটেশনটা করবি। ধর এইখান থেকে আমরা যে কিছুক্ষণ আগে যেটা করলাম, তোকে যদি বলে যে এটাকে ডেসক্রাইব করো বা ইন্টারপ্রিট করো, তখন তুই হলো বলবি যে আমরা পেয়ার স্যাম্পল টি টেস্ট করছি। আচ্ছা, ধর নরমালিটি পাস করে গেল, তারপর তুই বলবি যে হ্যাঁ বিফোর এক্সারসাইজ এন্ড আফটার এক্সারসাইজের মধ্যে देयर इज আ সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন মিন পালস, বাস হয়ে গেল। যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো কিছু বলা লাগবে না, এগুলো লাগবে না। ওকে আচ্ছা আচ্ছা দোস্ত, আর লাস্ট কোশ্চেন, হাইপোথেসিস লেখার টাইমে কি ভাবে লেখা লাগবে যে mu1 ইজ দ্য মিন অফ এরকম টাইপের? স্যার খালি বলছে যে mu1 = mu2 এরকম লিখলেই হবে, আর কিছু লাগবে না। মানে mu1 কি রেফার করে এগুলো বলবো না নিচে? মানে স্যার বলছে দরকার নাই, জাস্ট নাম এটা লিখলেই চলবে। আচ্ছা ঠিক আছে, মানে এই নোটেশনটা দিলেই এনাফ। ওকে,
আচ্ছা দিহান, 1 মিনিট জামুভির ফাইলটাতে একটু ব্যাক করতে পারবা? হ্যাঁ। আচ্ছা, এখানে তো ডেসক্রিপটিভ, এই যে উপরেও একটা আছে যেখানে এই যে ডেসক্রিপটিভস লেখা, মিন, মিডিয়ান এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া। তো হচ্ছে যে উপরে ছিল। আচ্ছা, মানে আমরা কি তখন এইভাবে ব্যাখ্যা করব যে ধরো হচ্ছে আমাদের যদি এরকম মেল ফিমেল থাকে, তখন আমরা কি এভাবে বলবো যে দুইটার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি আর একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, যেহেতু আমরা আগে থেকে জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হলে বেটার হয়, এইভাবে কি এক্সপ্লেইন করার প্রয়োজন আছে? স্যার এতটা ডিটেইলসে যায় নাই as far as I remember. আমি আমার মিডের ডেসক্রিপটিভটাতে এভাবে ইয়া করছিলাম, এখন আমি জানি না, স্যার তো খাতা দেখায় নাই। বাট মার্কস কেমন, কি ভালো আসছে নাকি না? আমার মিডে ফুল আসছে, মানে কিন্তু কুইজে মার্কস আসছে না। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কিভাবে লিখছো সেটা যদি একটু সবাইকে একটু বলতে। হ্যাঁ, আমার মানে মিডের ক্ষেত্রেও তো হচ্ছে ইয়া আসছিল, মানে ইনসিগনিফিকেন্ট আসছিল। হ্যাঁ, মানে তার মানে আলটিমেটলি আমাদের অ্যানালাইসিস করা লাগে না। হ্যাঁ, কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে যদি আমাদের অ্যানালাইসিস করা লাগতো, এই যে ডেসক্রিপটিভের ক্ষেত্রে পালস 1 পালস 2 এর ক্ষেত্রে, তখন আমরা দেখতে পাচ্ছি যে পালস 1 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর চেয়ে পালস 2 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আবার এখানে আবার আরেকটা বিষয় আছে, ওই যে কোএফিশিয়েন্ট, এটা সিভি বলে না, কোএফিশিয়েন্ট, যে ওটা পরে চিন্তা করে, মানে স্বাভাবিকভাবে চিন্তা করে বলি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পালস 1 এর কম আর পালস 2 এর বেশি, সেক্ষেত্রে হচ্ছে যে এটা বেশি ডিসপার্সড আর ওইটা কম ডিসপার্সড। মানে আমরা যেহেতু জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হলে ডাটাটা বেশি বেটার হয়, তো মানে আমরা এভাবে লিখে দিছি যে তাহলে নিচের ডেটাটা বেটার, মানে আমি ওইটা বের করে সিভি বের করে কি এক্সপ্লেইন করছিলাম। বুঝতে পারছি। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি বেশি হয়, ডাটাটা কি নরমাল হওয়ার চান্সেস বেশি থাকে? মানে হোয়াট ডিড ইউ মিন? না না, আমি বলছি যে এসডি যত কম হয় ডেটা তত ভালো হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম, মানে ওখানে আউটলায়ার থাকে না, এইটাই তো বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই লিখে দিয়েছিলাম আর কি পরীক্ষায়। বুঝতে পারছি। আচ্ছা, ওটা হলো ও অ্যাডিশনাল ডেসক্রিপশন দিছে, কিন্তু এটা আর কি স্যার রিকোয়ার করে না আর কি, কারণ যে স্যার যখন ক্লাসে এসে ইয়া করলো, জিনিসগুলোকে এক্সপ্লেইন করলো, তখন কিন্তু স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কোনো কথা বলে নাই। না, আমাদের তো অ্যাকচুয়ালি স্যার এটা বলে নাই, কারণ আমাদের তো অ্যাকচুয়ালি এটা ইনসিগনিফিকেন্ট ছিল না। হ্যাঁ, মানে অ্যানালাইসিস করাই লাগে নাই। কিন্তু যদি করা লাগতো তাহলে কি করা লাগতো, এটাই হচ্ছে প্রশ্ন আর কি। বুঝতে পারছি। আমার মনে পড়ে না স্যার এসডি নিয়ে এটাকে কি ডেসক্রাইব করতে বলছে কিনা, বাট যদি দরকার হয়, যেটা নোমানি করছে সেটা আমরা করতে পারি, যে মানে ও বলতেছিল যে যেহেতু এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম, তার মানে এদের মধ্যে ডিসপারশনটা কম ছিল আর পালস 2 তে ডিসপারশনটা বেশি, সো এটা আর কি ও একটা ফার্দার অ্যানালাইসিস লিখে দিছে আর কি। বাট আমি শিওর না এটার জন্য কি স্যার মার্কস দিবে না কাটবে না কি করবে, এটা আমরা জানা নেই। তুই তো লিখিস নাই তাই না? তুই তো ফুল না, আমি লিখি নাই। আচ্ছা, এখন আমরা এটাতে ব্যাক করি। আমরা তাহলে 3 ধরনের টি টেস্টই দেখে ফেলছি। টি টেস্ট আমাদের 3টা ছিল, একটা ছিল হলো ওয়ান স্যাম্পল টি টেস্ট, একটা পেয়ার টি টেস্ট, এবং লাস্টে আমরা ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট। 3টা টি টেস্ট আমরা দেখেছি, তাদের হাইপোথিসিস গুলো দেখেছি এবং অ্যাজাম্পশন চেকস গুলো দেখেছি। ওকে, সো দ্যাট উইল বি দ্য এন্ড অফ টি টেস্ট, এন্ড দেন উইল মুভ অন টু অ্যানোভা। আচ্ছা, অ্যানোভার ক্ষেত্রে রুলসটা হলো এরকম যে একটা কোয়ালিটেটিভ থাকবে এবং একটা কোয়ান্টিটেটিভ থাকবে। সো একটা এক্সাম্পলের জন্য আমরা স্যারের স্লাইডে যেতে পারি। সরি, এটা না, অ্যানোভা এটা। আচ্ছা, আমরা যদি স্যারের স্লাইডে যাই, তখন আমরা যেখানে দেখতে পাচ্ছি যে জিআরই এন্ড জেন্ডার, তাহলে এখানে কোনটা কোয়ালিটেটিভ আর কোনটা কোয়ান্টিটেটিভ? জেন্ডার কোয়ালিটেটিভ, জিআরই স্কোরটা কন্টিনিউয়াস। হ্যাঁ, কোয়ান্টিটেটিভ কন্টিনিউয়াস, রাইট। তারপরে সেকেন্ডটাতে প্রবলেম কি, দুইটাই হলো কোয়ালিটেটিভ, তাই না? স্কুল অ্যাটেন্ডেড টাইপ অফ জব, দুইটাই কোয়ান্টিটেটিভ, সো এখানে অ্যানোভা করা সম্ভব না। ফেভারিট স্পোর্ট এন্ড এজ, সো এজ একটা কোয়ান্টিটেটিভ বা কন্টিনিউয়াস নাম্বার, ফেভারিট স্পোর্ট ইজ আ ক্যাটাগরিক্যাল নাম্বার, সো এখানে অ্যানোভা করা যাবে। এজ গ্রুপ, it is a qualitative number বা categorical number variable, আর পারফরম্যান্স স্পিড হলো কন্টিনিউয়াস, সো এটা এখানেও অ্যানোভা করা যাবে। আচ্ছা, একটা জিনিস একটু চেক কর, এজ আমি বলতেছি এজ ইজ কন্টিনিউয়াস, হাউএভার এজ গ্রুপ ইজ নট কন্টিনিউয়াস, রাদার ইটস আ ক্যাটাগরিক্যাল ডেটা। কেন? কারণ আমরা এজ যখন বলতেছি ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি 12, ইট ক্যান বি 13, 35, 36, এনিথিং, বাট when we are mentioning age group, তখন আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাই না? যে 20 থেকে 40, 50 থেকে 40 থেকে 50, এরকম করে। সো তখন দিস বিকামস আ ক্যাটাগরি। সো এটাই আর কি আমি এখানে জাস্ট একটা হাইলাইট, আর বাকি জিনিসগুলো আই থিংক ইউ গট ইট। সো অ্যানোভাটা আমরা কখন ইউজ করতেছি? whenever you want to compare the means
on a quantitative variable for two different groups or conditions, তখন আমরা ANOVA ইউজ করি। যে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন এখানে যেটা আছে জিআরই স্কোর এবং জেন্ডার। সো আমি জানতে চাই যে মেল পার্টিসিপেন্টদের জিআরই স্কোর এবং ফিমেল পার্টিসিপেন্টদের জিআরই স্কোরের মধ্যে কোনো মিনে কোনো ডিফারেন্স আছে কিনা, এই জিনিসটা চেক করবো আমি ANOVA দিয়ে। বুঝতে পারছি? ANOVA হলো যে চেক ইফ देयर इज এনি সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন মিন। আর এখানে হলো আমি একটা কোয়ালিটেটিভ নিব এবং একটা কোয়ান্টিটেটিভ নিব, তখন এটাকে আমরা বলছি ANOVA। এখন ANOVAরই আরেকটু বেটার ভার্সন বা আরেকটু অ্যাডভান্সড ভার্সনের নাম হলো ফ্যাক্টোরিয়াল ANOVA। ফ্যাক্টোরিয়াল ANOVAর ক্ষেত্রে ইউ ক্যান অ্যাড মোর ভ্যারিয়েবলস। তার মানে হলো যে এখানে আমরা যেরকম বলছি না যে একটা কোয়ালিটেটিভ একটা কোয়ান্টিটেটিভ, ফ্যাক্টোরিয়াল ANOVA যদি করো তাহলে তুমি চাইলে দুইটা কোয়ালিটেটিভ একটা কোয়ান্টিটেটিভ রাখতে পারো, বা তিনটা কোয়ালিটেটিভ একটা কোয়ান্টিটেটিভ সেটাও রাখা সম্ভব। মানে যেটা বোঝাতে চাচ্ছে যে ANOVA যদি আমি জাস্ট সিম্পল বলি ওয়ান ওয়ে ANOVA, তার মানে আসলে একটাই ওখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। হাউএভার যদি আমি ফ্যাক্টোরিয়াল ANOVA বলি তার মানে এখানে মাল্টিপল আছে, এখানে দিস ক্যান বি 2-3 ভ্যারিয়েবলস কুড বি देयर। ওকে, তারপর এখানে ভ্যারিয়েশন উইদিন দ্য গ্রুপ এন্ড ভ্যারিয়েশন বিটুইন দ্য গ্রুপ, এটার অর্থটা আমি একটু দেখাই দিই। যেমন এখানে ওরা একটা জিনিস চেক করতে চাচ্ছে যে এটা খুব সম্ভবত কি চেক করছে সে, আচ্ছা জানি না, কোন একটা স্কোর হবে হয়তো। তো আমি যদি রাতের বেলা ড্রাইভিং করি তখন আমার মিন স্কোর আসতেছে 12.5, আর আমি যদি দিনের বেলা ড্রাইভ করি তাহলে আমার মিন স্কোর আসতেছে 17। সো এই যে দুইটার ভিতরে যে মিন ডিফারেন্স, এটাকে আমরা বলছি বিটুইন, ভ্যারিয়েশন বিটুইন দ্য কি বলা যায় ক্যাটাগরিজ বা। আর যদি এখানে খেয়াল কর ড্রাইভিং এট নাইট 13, 15, 10, 12, মানে নাইট এই ক্যাটাগরির ভিতরেও কিন্তু দেয়ার ইজ আ ভ্যারিয়েশন। সো এইগুলাকে আমরা বলি হলো উইদিন। সিমিলারলি এখানে 18, 14, 17, 9 এটাকে আমরা বলি হলো উইদিন। সো ANOVA যখন আমরা টেস্ট করি আমরা হলো উইদিন এন্ড বিটুইন দুইটাকে আমরা একসাথে চেক করে ফেলতে পারি, এটা এখানে বলা হয়েছে। ফ্যাক্টোরিয়াল ANOVAর ক্ষেত্রে আমরা বলতেছি যে উই ক্যান অ্যাড মোর ভ্যারিয়েবলস। তার মানে হলো যে দেয়ার ক্যান বি 2 কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল এন্ড 1 কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল, দেয়ার ক্যান বি 3 কোয়ালিটেটিভ এন্ড 1 কোয়ান্টিটেটিভ, এরকমও হইতে পারে ইন ফ্যাক্টোরিয়াল ANOVA। আচ্ছা জিহান, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল কি অলওয়েজ একটাই হয়? হ্যাঁ, কন্টিনিউয়াস ভ্যারিয়েবল একটাই হবে। আচ্ছা দিহান, আমি একটা জিনিসের জায়গায় সবসময় কনফিউজড হয়ে যাই। এখানে এই যে তুমি একটু আগে বললা যে মেল আর ফিমেল দুইটা গ্রুপের সিজিপি এর মধ্যে আমরা কম্পেয়ার করছি বা জিআরই স্কোরের মধ্যে কম্পেয়ার করছি, তো এখানে তো আমাদের ওই যে এর আগে যে পালস 1 পালস 2 ওটা পেয়ার্ডের কথা বলছি না, ধরো সেম এই মেল ফিমেলের সিজিপি এটা তো আমরা টি টেস্টও করতে পারতাম না, মানে এটা ANOVA কেন হবে? আমি আচ্ছা দাঁড়াও চিন্তা করে দেখি। মানে আমি টি টেস্ট করলে কি ভুল হবে বা এটাকে রং মানে এটা কেটে দিবে কিনা স্যার? আচ্ছা আমি তাহলে এটা নিয়ে আরেকটু ডিটেইলস চিন্তা করে আমি তোমাকে জানাবো। ঠিক আছে। দিয়ান ওই স্লাইডটাতে দেখ, ওই যে স্লাইডটারে ANOVAর কথা লেখা ছিল না, ওইখানে দেয়া ছিল টি টেস্ট আর ANOVA কই জানি করে, একটু দেখ ওইখানে। আমি ভুলে গেছি কি লেখা ছিল, বাট পরীক্ষা এই আগের বার মিডের আগে পড়ছিলাম, এটা মনে আছে। আচ্ছা এখানে বলছে t-test can only be used to compare two groups or effects, while ANOVA can handle more designs. আচ্ছা t-tests are one-tailed, in f-tests are two-tailed. আচ্ছা how ANOVA works, বাট আমি এটা পুরোপুরি শিওর না, এটা একটু স্যারকে জিজ্ঞেস করলে নিলে ভালো হয়, কালকে একটু জিজ্ঞেস করে নিলে যদি যাওয়ার। আচ্ছা কোশ্চেনটা কি ছিল নোমানের? কোশ্চেনটা ছিল হলো যে মেল জিআরই স্কোর ফিমেল জিআরই স্কোর এটা তো t-test দিয়ে করতে পারে, মানে why ANOVA, that's our question. But I'm not too sure যে এটা আসলে কিভাবে করে করে, সো আমি এটা নিয়ে কথা বলবো না। ANOVA তে যদি আসি চেক ইফ there is any, এখন ANOVA এর ক্ষেত্রে আমাদের সেম ভাবে আমাদের অ্যাজাম্পশন চেকস আছে। সো টি টেস্টের ক্ষেত্রে আমরা একটা অ্যাজাম্পশন করেছিলাম, রাইট? একটা অ্যাজাম্পশন চেক করতাম which was নরমালিটি টেস্ট, কিন্তু ANOVA এর ক্ষেত্রে আমাদের দুইটা চেক করা লাগবে, একটা হলো হোমোজেনিটি টেস্ট আর একটা হলো আমাদের নরমালিটি টেস্ট। সো নরমালিটি টেস্ট আগে যেরকম ছিল এখনো তাই আছে, একদম সেম ভাবে, মানে টি টেস্টের জন্য আমি একদম যেই কথাগুলো বলছি এই একই জিনিস এখানেও রিপিট হবে। সো ডেটা নরমালি ডিস্ট্রিবিউটেড, নট নরমালি ডিস্ট্রিবিউটেড, পি এর ভ্যালু 0.05 এর চেয়ে বেশি হইতে হবে, ডান। এটা নিয়ে কথা না বলি, আমি হোমোজেনিটি টেস্টে চলে যাই। হোমোজেনিটি টেস্টে হলো যে এরকম যে আমি যে ডেটাটা যেখান থেকে ড্র করছি ওই ডেটাগুলো হলো হোমোজিনিয়াস কিনা, মানে তাদের মধ্যে ভ্যারিয়েন্স কি খুব বেশি কিনা বা কম কিনা। আমরা চাই হলো ডেটা যাতে হোমোজিনিয়াস হোক। সো
সো এই জিনিসটা আমরা যখন চেক করতেছি এটাকে আমরা বলতেছি হোমোজিনিটি টেস্ট, এবং হোমোজিনিটি টেস্টের ক্ষেত্রেও তোর সেম ডিসিশন রুল হুইচ ইজ পি এর ভ্যালুটা 0.05 এর চেয়ে বেশি হইতে হবে, তখনই আমরা বলবো যে দ্য ডেটা ইজ হোমোজিনিয়াস। যেমন এখানে ভ্যালুটা কত আসছে 0.693, তাহলে এটা কি 5% কে ক্রস করে গেছে। যদি 5% কে ক্রস করে তাহলে আমরা কি বলবো, এটা কি ডেটা কি হোমোজিনিয়াস বলবো নাকি নট হোমোজিনিয়াস বলবো? হোমোজিনিয়াস। তো যেহেতু এটা হোমোজিনিয়াস তার মানে আমরা ফার্দার টেস্ট করতে পারবো, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কাছে আজকে একটা কাজ আছে, আমরা হলো একটা জিনিস চেক করতে চাই, জেন্ডার, জব ক্যাটাগরি এবং তাদের স্যালারি, এই জিনিসটা আমরা চেক করতে চাই। আচ্ছা এটা কি ওই টি টেস্টের মতো যদি এখানে হোমোজেনাস না হয় তাহলে কি আমি আর ফার্দার টেস্ট করতে পারবো না? না, আর ফার্দার অ্যানালাইসিস করা যাবে না। সো এরকম ডিসিশন দিয়ে দিব যে হচ্ছে না। হ্যাঁ ভ্যালিড। আচ্ছা একটা হলো এন্ট্রি লেভেল, ধর জব ক্যাটাগরি আমরা দেখতেছি এন্ট্রি লেভেল, আর ধর মিড লেভেল, আর সিনিয়র লেভেল বা টপ লেভেল কিছু একটা। আচ্ছা যা একটা দিলাম। দিহান একটা কোশ্চেন, আমরা আনোভার ক্ষেত্রে ফার্স্টে নরমালিটি টেস্টের রেজাল্টে দেখব, তারপরে হোমোজেনিটি, তারপরে হচ্ছে বাকি। হ্যাঁ হ্যাঁ রাইট, দুইটা টেস্টকেই পাস করতে হবে, নরমালিটিও পাস করতে হবে, হোমোজেনিটিও পাস করতে হবে, যে কোনো একটা ফেল করলে আর ফার্দার অ্যানালাইসিস করা সম্ভব না। আচ্ছা সো এখানে আমরা কি দেখতেছি, আমাদের কাছে ডেটাটা আছে এরকম জেন্ডার, জব ক্যাটাগরি এবং স্যালারি। সো এখানে স্যালারিটা হলো আমার কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, আর জেন্ডার এবং জব ক্যাটাগরি এই দুইটা হলো আমার কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল। আর এখানে একটা জিনিস একটু মনে করাই দিই, সেটা হলো যে এখানে যে আমি যদিও বলছি যে দিস ইজ কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল, কিন্তু ক্যাটাগরি আবার বেশি নেওয়া যাবে না। মানে ধর তুই 10টা ক্যাটাগরি মানে এরকম করলি যে এজ গ্রুপ বা 10টা মানে এরকম যে 0 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15 এরকম যদি অনেক ক্যাটাগরি হয় তখন আর অ্যানোভা করা সম্ভব না। সো আমরা ক্যাটাগরি নিব, বাট ক্যাটাগরির ভিতরে যদি লেভেল বেশি না হয়। যেমন আমাদের যে ডেটাটা আমরা নিয়ে কাজ করতেছি, আমাদের ডেটা একটা ভ্যারিয়েবলের ভিতরে কয়টা লেভেল আছে, মাত্র 3টা লেভেল। কিন্তু এখানে যদি অতিরিক্ত বেশি লেভেল থাকে তখন আর আমাদের ওই অ্যানালাইসিস থেকে ভালো কোনো ইনপুট আসবে না। সো স্যার সবসময় বলে যে এখানে আর কি যাতে লেভেল কম থাকে, 3টা সর্বোচ্চ 3টা, এর বেশি যাতে না থাকে। ঠিক আছে। আচ্ছা এখন আমি অ্যানালাইসিসটা যাব, অ্যানালাইসিসে আমরা যাব অ্যানোভা থেকে আমরা এই যে আবারও অ্যানোভা, তারপর আমরা এখন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে সিলেক্ট করলাম স্যালারি, আমাদের ফিক্সড ফ্যাক্টর হিসেবে দিয়ে দিলাম জেন্ডার এবং জব ক্যাটাগরি দুইটাকেই দিয়ে দিলাম। এরপর আমরা কিছু অ্যাজাম্পশন চেকস দিয়ে দিই, হোমোজেনিটি টেস্ট, নরমালিটি টেস্ট, মডেলের ভিতরে ধরার দরকার নাই, কন্ট্রাস্ট লাগবে না, পোস্ট হক রেজাল্টসটা দিতে পারি, এই দুইটা দিলেই হবে। এই পোস্ট হক টেস্ট কি রে? হ্যাঁ এটা বলতেছি, একটা একটা করে যাচ্ছে। পোস্ট হক রেজাল্ট থেকে স্যারের কোশ্চেন করার চান্সটা একটু কম, স্টিল আমি তাড়াতাড়ি করে বলে দিব, মানে যদি আসে তাহলে যাতে বলতে পারিস। আচ্ছা অ্যানোভার ক্ষেত্রে আমাদের আবারও সেম ভাবে আমরা অ্যাজাম্পশন চেকস গুলোকে আগে দেখবো। অ্যাজাম্পশন চেকস আমরা দেখছি হোমোজেনিটি টেস্টে ফেল করছে, পি এর ভ্যালুটা অনেক ছোট। নরমালিটি টেস্টের ক্ষেত্রে এসডব্লিউ তে ফেল, কিন্তু কলমোগরভ স্পার্নভ এটা পাস করছে। সো এটাকে নরমালিটির ক্ষেত্রে আমরা নরমাল বলতে পারবো, তাই না? কিন্তু হোমোজিনিটির ক্ষেত্রে আমরা বলতে পারবো না, দ্য ডেটা ইজ নট হোমোজিনিয়াস, এটা বলতে হবে। সো যদি নট হোমোজিনিয়াস হয় তাহলে আসলে ফার্দার টেস্ট করা সম্ভব না। আচ্ছা আমি কি হোমোজেনিটি টেস্ট করব, যদি দেখি নট নরমাল তাও আমি হচ্ছে নরমালিটি টেস্ট করব? দুইটা টেস্ট মাস্ট করতে হবে। আচ্ছা এবং দুইটা ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন শুনিনি। রিহান একটা স্টুপিড কোশ্চেন করি। আমরা হচ্ছে এই নরমালিটি টেস্টের যে এসডব্লিউ আর কেস দেখতেছি, কোনটার সাথে কম্পেয়ার করব, স্ট্যাটিস্টিক্স এর সাথে না পি এর সাথে? পি এর ভ্যালু, এই স্ট্যাটিস্টিক্স গুলো দেখার দরকার নেই, এগুলো এমনি আছে আন্দাজে, এগুলো পি এর ভ্যালুটা দেখবি খালি। আচ্ছা এটা পি এর ভ্যালু অনেক ছোট দেখি ওটা ফেল করছে। হ্যাঁ পি এর ভ্যালু প্রথম শাপিরোভিলকে ফেল করছে, বাট কেএস টেস্টটা পাস করে গেছে। সো কেএস টেস্ট পাস করছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কেএস টেস্ট পাস করলে হয়ে যাবে। হ্যাঁ কেএস টেস্ট পাস করলে হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে এখানে ডেটাটা নরমাল আমরা বলতে পারি, কিন্তু হোমোজেনিটি টেস্টটা কিন্তু ফেল করলো, লিভেন্সের যে টেস্টটা এখানে ফেল করলো। সো ফেল করলে আসলে ফার্দার আর অ্যানালাইসিস করা যাবে না। বাট আমি জাস্ট শিখার জন্য আজকে ভাবতেছি যে আচ্ছা ঠিক আছে এটা ধর পাস করে গেল, জাস্ট ফর দ্য সেক অফ লার্নিং। এরপর আমরা জিনিসগুলোকে কিভাবে ইন্টারপ্রিট করব, তো তখন আমরা দেখতে পারবো যে এই যে এরকম আমি দেখতেছি যে জেন্ডারের ক্ষেত্রে আমার পি এর ভ্যালুটা হলো লেস দেন 0.001। তারপর জব ক্যাটাগরিতেও দেখতেছি পি এর ভ্যালুটা সিগনিফিক্যান্ট আছে, মানে 5% এর চেয়ে অনেক কম আছে। জেন্ডার এবং জব ক্যাটাগরি দুইটাকে যখন আমি একসাথে নিচ্ছি
তখনও আমি দেখতেছি যে এটা 5% এর চেয়ে কম আছে। তো তখন আমাদের ইন্টারপ্রিটেশনটা এরকম হবে। ইন্টারপ্রিটেশনটা কি আমি লিখে রাখছি? ইন্টারপ্রিটেশনটা নাই। আচ্ছা দাও, এটা কোন কপি থেকে আমি লিখছি? আচ্ছা একটু দাঁড়া, আমি একটু খুঁজে দেখি আমি লিখছি কিনা কোথাও একটু। আচ্ছা আমি একটা জিনিস বলতে চাই, হ্যাঁ। মানে শোন, স্যার বলছিল যে নন প্যারামেট্রিক টেস্ট আমরা যে করি, এফ টেস্ট, অ্যানোভা টেস্ট আর কাই স্কয়ার টেস্ট, এগুলো আমরা করি যখন ডেটা ইজ নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, মানে বেল শেপ যখন থাকে না। সো আই থিঙ্ক দ্যাট আনসার্স ইউর কোয়েশ্চেন। যদি তোর ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না থাকে, ইউ উইল ডু অ্যানোভা অর কাই স্কয়ার টেস্ট, তখন তুই ঠিক করতে পারবি না। মানে কি আছে? যেটা নরমাল না হইলে কি অ্যানোভা টেস্ট করা যাবে? একটু আগে না, অ্যানোভা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট, অ্যানোভা আর হচ্ছে কাই স্কয়ার। তো তুই ডেটা নরমাল না হলে এই দুইটা করতে পারবি, এটা স্যার ক্লাসে বলছিল। কিন্তু তিহান্না বললো নরমালিটি টেস্ট ফেল করলে আর আমরা করব না। নরমালিটি টেস্ট না, নরমালি ডিস্ট্রিবিউটেড বেল শেপড না হইলে, যেটা আমরা অলওয়েজ দেখে আসছি। আরে নরমালিটি টেস্ট তো ওইটাই টেস্ট করে যে বেল শেপ নাকি। এটাই তো। এটা তাহলে একটু স্যারকে কালকে একটু জিজ্ঞেস করে নিস, আমার ঠিক জানা নেই। জিজ্ঞেস করতে হবে, কারণ নন প্যারামেট্রিক টেস্ট যেগুলো ওগুলা বেল শেপড থাকে না, ইয়াগুলা ডেটাগুলা, এটা স্যার বলছিল ক্লাসে। স্যার হয়তো বুঝাইছে যে টু টেলড হয় এরকম কিছু একটা। আচ্ছা যাই হোক, আই হ্যাভ আ কোয়েশ্চন দিহান। সো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি এরকম কোনো কন্ডিশন আছে যে ডিপেন্ডেন্ট গুলো অলওয়েজ ক্যাটাগরিক্যাল হওয়া লাগবে বা কোয়ালিটেটিভ হওয়া লাগবে? সেম গোস ফর ইন্ডিপেন্ডেন্ট। অ্যানোভার ক্ষেত্রে হ্যাঁ অ্যানোভার ক্ষেত্রে देयर इज আ কন্ডিশন যে তোর ইয়াটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা অবশ্যই কন্টিনিউয়াস হইতে হবে। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অলওয়েজ কন্টিনিউয়াস হইতে হবে। হ্যাঁ কন্টিনিউয়াস হইতে হবে। যেমন এই যে দেখ আমার নোটে লিখে রাখি। আচ্ছা ঠিক আছে। যেমন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে স্যালারিটা নিলাম, বা স্যালারি ইজ কন্টিনিউয়াস। হ্যাঁ, আর ইন্ডিপেন্ডেন্ট যে কোনো হইতে পারবে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, সো এটা আমি হলো যে ইন্টারপ্রিটেশনটা আমি আগে ইয়া দিয়ে প্লট দিয়ে করে রাখছিলাম, বাট কপি করে রাখি নাই। বাট বিষয়টা হলো এরকম যে আমি কি দেখলাম যে জেন্ডারের ক্ষেত্রে আমরা দেখলাম যে 0.001, সো তখন আমরা লিখতে পারবো the p value is less than 0.005, so this indicates there is a statistically significant difference in salary between males and females. ঠিক আছে, এই কথাটা তুই লিখতে পারিস, এটা দরকার নাই। যেহেতু আমাদের জেন্ডারের আমাদের যেখানে দেখ ডেটাটা দেখ, জেন্ডারের ক্ষেত্রে পি ভ্যালু কত 0.001, which is significant. So significant হওয়াতে আমি এখানে বলতে পারতেছি যে there is a statistically significant difference in salary between males and females. তারপরে আমি যখন জব ক্যাটাগরির দিকে চেক করতেছি, জব ক্যাটাগরিতে আমার পি ভ্যালুটা 5% এর চেয়ে কম আছে, তো তখন আমি আবার সেম কথাটাই বলতে পারবো, this suggests that there is a significant difference in salary among the different job categories, entry level, mid level and top level. আচ্ছা, এটা দরকার নাই। আর যখন আমি দুইটাকে একসাথে নিয়ে চিন্তা করতেছি, মানে জেন্ডার এবং জব ক্যাটাগরি দুইটাকে যখন আমি একসাথে মডেলে রান করতেছি, তখনও আমরা দেখতেছি যে দিস ইজ লেস দেন 5%. This indicates that there is a statistically significant interaction between gender and job category on salary. In other words, তা দরকার। আচ্ছা, মেবি আমি মিস করছি, বাট এটার হাইপোথিসিসটা কি ছিল আরেকবার দেখাবি? অ্যানোভার ক্ষেত্রে অ্যানোভার হাইপোথিসিসটা তো এই যে এটাই থাকতেছে যে mu1 is equal to mu2, mu1 is not equals to mu2। এটা যদি ওয়ান ওয়ে অ্যানোভা হয়, কিন্তু আমার এটা তো মানে ওয়ান ওয়ে অ্যানোভা ছিল না, আমারটা তো ফ্যাক্টোরিয়াল অ্যানোভা। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল অ্যানোভার ক্ষেত্রে হাইপোথিসিস কিভাবে লিখতে হয় এটা স্যার আমাদেরকে ক্লাসে বলছে কিনা আই কান্ট রিমেম্বার। নোমানে কি একটু হেল্প করবা? আমার নোটসে খালি ওইটাই লেখা যে মাল্টিপল ভ্যারিয়েবলস, কোনো হচ্ছে যে হাইপোথিসিস লেখা নাই চেক করছি। আচ্ছা, আমার কাছে এটা নাই। আমি এটা আমাদের পরীক্ষায় মনে হয় এটা আসে নাই, তাই না? টু ওয়ে অ্যানোভার মনে আসে নাই। না, এখনো আসে নাই। আচ্ছা, আমরা কি তাহলে এভাবে লিখে দিব যে there is no significant difference between job category and আরেকটা কি ছিল, মানে ক্যাটাগরি, জব ক্যাটাগরি এন্ড স্যালারি? এটা হ্যাঁ, জব ক্যাটাগরি, স্যালারি এন্ড সরি, জব ক্যাটাগরি, জেন্ডার এন্ড স্যালারি,
কিন্তু তাহলে তো এটা অনেক বড় হয়েছে আর আমার মনে হয় ওইরকম হবে না। আমি যতটুকু মনে করতে পারি থার্ড সেমিস্টার থেকে সেটা হলো এরকম ভাবে লিখতো যে μ11 = μ12 এরকম ভাবে লিখতো। হ্যাঁ 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 এরকম কিছু ছিল, কিন্তু এখন এটা জাস্ট এভাবে লিখলে কি হবে? আমাদের এক্সপ্লেইন করা লাগবে না? এখন স্যার তো এক্সপ্লেনেশন চায় না। আচ্ছা, কিন্তু একটা কথা বলি, আমরা হচ্ছে আমাদের ওই রিপোর্টে ফ্যাক্টরিয়াল অ্যানোভা করছিলাম, তখন ভাবে লিখছিলাম যেভাবে নোমানি বললো। আচ্ছা, আমি যেহেতু এটা জানি না সো আই উইল নট কমেন্ট। এটা একটু স্যারকে যদি সকালবেলা পারিস একটু জিজ্ঞেস করে নিস যে স্যার ফ্যাক্টরিয়াল অ্যানোভার ক্ষেত্রে হাইপোথিসিসটা কিভাবে লেখে। যে ক্যাটাগরিতে আর কি আছে ওয়ার্কের ক্লাস, সেই ক্যাটাগরি উল্লেখ করে দিতে হবে। ফর এক্সাম্পল এখানে U1 U2, তো এখানে আমরা বলতেছি ইকুয়াল, অর্থাৎ আমার জব ক্যাটাগরি যদি এন্ট্রি লেভেল, মিড লেভেল আর হাই লেভেল হয় তাহলে আমি বলবো হচ্ছে আমার জব টাইপের উপরে সাথে আমার স্যালারির কোনো ফ্যাক্টর নেই। সো জব টাইপটা আমার তুলে এইখানে উপরে দেখো জেন্ডার, জব ক্যাটাগরি। সো ওইটা ওই এই কলামের যে টাইটেলটা, এই টাইটেলটা আমি মেনশন করব, আমি জেন্ডার আর ক্যাটাগরি আলাদা করে মেনশন করব না। আচ্ছা, বাট আই ডোন্ট নো, তাহলে আমি এটা নিয়ে আর কমেন্ট না করি। এরপরে এখান থেকে আচ্ছা, তো এখানে আমরা যদি ব্যাক করি তো জেন্ডার এন্ড জব ক্যাটাগরি, এটা ইন্টারপ্রিটেশনটাও বলে দিলাম যে জেন্ডার তার মানে হলো there is a significant difference in salary between males and female. Similarly, significant difference in salary among the categories, job categories, এবং যখন আমরা দুইটাকে একসাথে নিচ্ছি there is a statistical significant interaction between gender and job category on salary, মানে দুইটাকে যখন আমরা একসাথে কনসিডার করতেছি। আচ্ছা, একটা কোশ্চেন আসলে যে পোস্ট হক রেজাল্ট মানে কি? পোস্ট হক রেজাল্টকে আমরা আরেকটা নামে বলি হলো পেয়ার ওয়াইজ কম্পারিজন। সো পেয়ার ওয়াইজ কম্পারিজনটা হলো এরকম যে তুই যদি এখন এন্ট্রি লেভেল এবং মিড লেভেল এদের মধ্যে পার্থক্যটা দেখিস, এন্ট্রি লেভেল আর মিড লেভেলের ভিতরে ছবিটা আছে, আচ্ছা ছবিটা উপরে আছে, তুই দেখ এন্ট্রি লেভেল কিন্তু তোর সবসময় স্যালারিটা ভালো পাচ্ছে, সরি কম পাচ্ছে, মিড লেভেল আরেকটু বেশি পাচ্ছে এবং সিনিয়র লেভেল আরো বেশি পাচ্ছে। আবার ফিমেলদের ক্ষেত্রে আমরা যদি ইয়াটা গ্রাফটা দেখি, ফিমেলরা একটু কম বেতন পায়, মেলরা আরেকটু বেশি বেতন পায় সব লেভেলে। ওকে, সো এইরকম অ্যানালাইসিস গুলা বা এরকম ইন্টারপ্রিটেশন গুলো আর কি এখান থেকে করা সম্ভব। যখন আমি বলবো যে আচ্ছা এন্ট্রি লেভেল এবং মিড লেভেলের ভিতরে পি এর ভ্যালুটা লেস দেন 0.001, হ্যাঁ তার মানে আমি বলতে পারবো যে এন্ট্রি লেভেল আর মিড লেভেলের স্যালারির মধ্যে স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্স আছে। সিমিলারলি এন্ট্রি লেভেল এবং সিনিয়র লেভেলের মধ্যে ডিফারেন্স আছে, মিড লেভেল এবং সিনিয়র লেভেলের ভিতরে ডিফারেন্স আছে। এইভাবে করে আর কি তুই বলতে পারবি। মানে পোস্ট হক রেজাল্টটা আসলে হলো তোর পেয়ার ওয়াইজ কম্পারিজন, মানে নিজেদের ভিতরে। মানে আমরা এখানে কি বলছিলাম, এই জায়গায় আমি বলছিলাম যে জেন্ডারের সাথে স্যালারির সম্পর্ক, আর এখন হলো আমি লাইক জেন্ডার মেল ফিমেলের ভিতরেও একটা রিলেশনশিপ আছে। আবার এখানে কি এখানে ফার্স্ট টেবিলটা যে জেন্ডারের মধ্যে, এটা কি তাহলে সব লেভেলের জন্য জেন্ডারের মধ্যে ডিফারেন্স আছে, এটা কি ফার্স্ট টেবিল থেকে বোঝা যাচ্ছে? এটা বোঝাচ্ছে, রাইট। আচ্ছা, তারপরে ধর এই যে এখানে দেখ জব ক্যাটাগরির সাথে স্যালারির হ্যাঁ একটা ডিফারেন্স আছে, কিন্তু জব ক্যাটাগরি নিজের ভিতরে কি কোনো ডিফারেন্স আছে সেটা জানার জন্য তোর পোস্ট হক রেজাল্ট দেখা লাগে, এবং সেখানে কিন্তু আমরা দেখতেছি যে হ্যাঁ এটা সিগনিফিকেন্ট। তার মানে ওদের নিজেদের ভিতরে এটা ইয়ে আছে, কি বলে, ডিফারেন্সটা আছে। সো পোস্ট হক রেজাল্টটা অপশনাল, এটা পরীক্ষায় আসবে কিনা আই ডোন্ট নো, বাট এর আসার সম্ভাবনাটা একটু কম। স্যার ক্লাসে দেখাইছে, এটা এসপিএসএস দিয়ে দেখাইছিল পেয়ার ওয়াইজ কম্পারিজন, কিন্তু নট শিওর আসতে পারে না আসতে পারে। আচ্ছা দিহান, আর নরমালিটি টেস্ট আর হইতেছে হোমোজেনাস টেস্টটা, হোমোজেনিটি চেক করার পরে আমরা কোন টেস্টটা দেখি, মানে ওটার ইন্টারপ্রিটেশনটা নিয়ে কনফিউজড। এই যে অ্যানোভার যেটা হ্যাঁ এটাই মেইন টেবিল, এটাই দেখবো আমরা তখন। এখানে ধর জেন্ডারে হচ্ছে সবগুলারই পি ভ্যালু হচ্ছে 0.05 থেকে কম, হ্যাঁ তো আমরা জেন্ডারের যে পি ভ্যালুটা এটা দিয়ে কি ইন্টারপ্রেট করতেছি এক্স্যাক্টলি? এই যে এটা যে লিখছিলাম, this indicates that there is a statistically significant difference in salary between males and females. বুঝতে পারছি। আবার জব ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলতেছি যে there is a significant difference in salary among the categories, job categories. সো এইভাবে করে লিখবে। আমি ডক্টর দিয়ে দিব, সো ইউ ক্যান গেট টু নো যে কোনটা কি লিখলে। হ্যাঁ আরিশা, এই যে এফ এর যে ভ্যালুটা, এটার কি মানে কোনো জাজমেন্ট? এটা হলো ক্রিটিক্যাল ভ্যালু, মানে এটা টেবিল দেখে এটাকে ইয়া করা লাগে, ইন্টারপ্রেট করা লাগে। সো যেহেতু আমাদেরকে এফ টেস্টের কোনো টেবিল দিবে না পরীক্ষা, বা আমাদেরকে এই ধরনের কোনো কিছু শেখায় নাই, সো এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। ওই যে আমরা জেড টেবিল যেরকম করে চেক করতাম না, এরকম এটারও একটা টেবিল আছে, সো এটা দরকার নেই এখন আপাতত।
আচ্ছা, সো এটাই হলো আমাদের অ্যানোভা নিয়ে কাজ শেষ। এরপর আচ্ছা, তো লাস্ট একটা কোশ্চেন, অ্যানোভাতে কি হোমোজেনিটি আর নরমালিটি বাদে আর কোনো অ্যাসাম্পশন আছে? টি টেস্টে যেরকম অনেকগুলো ছিল। না, আর এই দুইটা চেকই করে না, টেস্ট বাদে ধর টি টেস্টে অনেকগুলো কথা ছিল না যে র্যান্ডমলি পিক অ্যাজাম্পশনস। হ্যাঁ, আর কোন অ্যাসাম্পশন ক্লাসে পড়ানোর সময় এই দুইটাই বলছিল। আচ্ছা, ঠিক আছে। আর মুশফিক, হ্যাঁ আচ্ছা, একটু কিউ প্লটটা দেখাইতে পারবি, কি মিন করে? আচ্ছা, কিউ প্লট কই আছে? ওই যে উপরে আছে মডেলে, খুঁজে পাচ্ছি না কেন। ও আচ্ছা, এই যে নরমালিটি। আচ্ছা, আমি দেখি কিউ প্লটে কি আছে। বাট কিউ প্লট নিয়ে আমরা স্যার কথা বলছিল কি? আই ডোন্ট রিমেম্বার। এটা নিয়ে কিছু বলে নাই, আমার মনে পড়ে না। কেউ কি বলতে পারবা? স্যার বলে নাই, বাট মানে ছোট স্যাম্পল সাইজের ক্ষেত্রে কিউ প্লটই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, বাট স্যার তো বলছে কি ইন্টারপ্রেট করে এই যে ডাটাটা নরমাল নাকি বোঝা যায়। আমাদের এইখানে যে মিড লাইনটা আছে সেই লাইনের উপরে ডেটা, নিচে ডেটা মোটামুটি সিমিলার আছে। সো এটা কি নরমাল বুঝে নাকি লিনিয়ার বুঝে? লিনিয়ারই, মানে ডাটা যদি সব একটা লাইনের উপরে থাকে তাহলে হচ্ছে ডেটা নরমাল। যদি লাইনের বেশি উপরে থাকে, যেমন আমরা দেখতে পাই একেবারে উপরে আর নিচে বেশ ভালো উপরে আছে, এইটার আরেকটা লাইন থাকার কথা, যে মুভিতে দেখাচ্ছে না, যেটা আর কি তোমার যে রেঞ্জটা বোঝাচ্ছে, ওই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা এখানে যেহেতু দেখাইতেছে না, সো বলা যাচ্ছে না এটা আসলে নরমাল নাকি না। বাট রেঞ্জটা যদি উপরে কালার করে দিত তাহলে ওই যে আউটলায়ার গুলো যদি দেখে বোঝা যায় যে কিউআর এর মধ্যে পড়ে নাকি, তাহলে বলা যেত যে এটা নরমাল নাকি। এটা নট ইন্টারপ্রেটেবল। বাট আমাদের দরকার নেই, কিউ প্লট নিয়ে স্যার কোশ্চেন করবে না। স্যার কোশ্চেন করবে না, স্যার হচ্ছে ওই সিগনিফিকেন্স টেস্ট দিবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা তাহলে শেষ হলো। আমরা একটা আমি পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে স্যারের মাইন্ডসেট থেকে আর কি। যেহেতু আমাদের আগের পরীক্ষায় স্যার দুইটা কোশ্চেনই করছে এমন ভাবে যে আমাদের ফার্স্ট অ্যাজাম্পশনই ফেল করে, সো এইবারের পরীক্ষায় দুইটা কেস হতে পারে, আইদার সেম কাজ করবে অথবা অ্যাজাম্পশন পাস করায় দিয়ে কোশ্চেনে কিছু করবে। যদি ফেল করায় দেয়, একটা ফেল করায় দেয়, নরমালিটি টেস্টটা ফেল করা দিল, বাট হোমোজিনিটি টেস্টটা হচ্ছে নরমালিটি পাস করা দিল, হোমোজিনিটিটা ফেল করা দিল, সেক্ষেত্রে স্যার আগের মতো তো কোশ্চেন করবে না, এটা ডিফারেন্ট করবে। যদি কোশ্চেন করে বসে যে আচ্ছা অ্যানোভাটা তো ফেল করতেছে, এখন আমরা কি করতে পারি, তাহলে অ্যানসার কি হবে? অ্যানোভাটা ফেল করতেছে, তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ, এখন আমরা কি করতে পারি এই ডেটা নিয়ে? অথবা নরমালিটি টেস্টটা ফেল করলো, হোমোজেনিটিটা পাস করে গেল, বা দুইটাই ফেল করলো, আমরা কি করতে পারি এটা এখন এই ডেটা নিয়ে? আচ্ছা, তো তোমার অ্যানসার কি? আমি জানি না। মানে এইখানে হচ্ছে এটা একটা খুবই কমন কোশ্চেন টিপিক্যালি করে। নরমালিটি কোশ্চেন টেস্ট যদি ফেল করে আমার, তাহলে হচ্ছে আমি ডেটা ট্রান্সফরমেশনে যাব। আর আমার হোমোজেনিটি যদি ফেল করে, তাহলে হচ্ছে আমি এখন র্যাঙ্ক টেস্টে যাব। ক্রুস্কাল ওয়ালিস আছে আমাদের পড়াইছিল, বাট এইটুকুই না, মানে যদি বলে আর কি আমরা কি করতে পারি, তাহলে এইগুলা বলতে হবে। কারণ ক্লাসে স্যার একদিন নন প্যারামেট্রিক টেস্ট সম্পর্কে জিজ্ঞেস করছিল, তো দিতে পারে। পারুল, আবার বলো, নরমালিটি ফেল করলে কি করব? যদি নরমালিটি ফেল করে, তাহলে ডাটাটাকে আমি নরমাল বানাইতে হবে, অর্থাৎ আউটলায়ার আমি ধরে ফেলে দিব, হুইচ ইজ নট এ গুড আইডিয়া, বাট টিপিক্যালি ডেটা ট্রান্সফরমেশন করে অনেকে। আর যদি আমার নরমালিটি পাস করে যায় বাট হোমোজেনিটি ফেল করে, তাহলে হচ্ছে আমি নন প্যারামেট্রিক কোনো একটা মেথড, ফর এক্সাম্পল ক্রুস্কাল ওয়ালিস র্যাঙ্ক টেস্ট যেটা আছে সেটা করতে পারি। বাট এই দুইটাই হচ্ছে লাইক স্যার ওইভাবে পড়ায় নাই, বাট ওই যে ওনার তো মাথায় এলোমেলো র্যান্ডমলি দিয়ে দিতে পারে, বলতে পারে যে আমরা এখন কি করতে পারি, তখন আর কি কিছু যাতে লিখতে পারে, ওই জন্য বললাম। ঠিক আছে, আমরা তাহলে এটা শেষ করি। আমি একটা জিজ্ঞেস করছিলাম, দেখেন এখানে ধরো হচ্ছে যে কোনো একটা যদি সিগনিফিকেন্ট হয়, মানে একটা যদি 0.05 এর উপরে চলে যায়, ধরো জেন্ডারের সাথে ডিফারেন্স আছে কিন্তু জব ক্যাটাগরিতে নাই, তাহলে কি আমরা মানে এখানে কি এরকম কিছু বলার দরকার আছে? মানে আমরা তো হাইপোথেসিস একটা লিখছি উপরে, সো আমরা কি হাইপোথেসিস রিজেক্টেড বা অ্যাকসেপ্টেড এই কথাগুলো বলবো, নাকি জাস্ট হচ্ছে যে ওইভাবে লিখে দিব যে ডিফারেন্স আছে ডিফারেন্স নাই? হাইপোথেসিস তো আমি লিখতেই পারি না, কারণ আমি হাইপোথেসিসটা মানে স্যার কিভাবে লিখে সেটা জানি না, তো তাহলে তো আর বলতে পারতেছি না। মানে হাইপোথেসিস না লিখলেও কি চলবে? মানে উপরে যদি হাইপোথেসিস না লিখি ফার্স্টে, তাহলে হাইপোথেসিস তো স্যার কোশ্চেনে মানে স্যার তো মাস্ট, এটা তো সবসময় বলা যায় হাইপোথেসিস লিখতে হবে। নাফিসার অ্যানসারটা আমি বলে দিই। এখানে হচ্ছে জেন্ডার, তুমি যদি যেহেতু ফ্যাক্টোরিয়াল অ্যানোভা, তার মানে এখানে আমার হাইপোথেসিস কয়টা? একটা, দুইটা, তিনটা। সো আমার যে কয়টা ফ্যাক্টর সে কয়টার এগেইনস্টে আমি অ্যানোভা করতেছি। আমার এখানে জেন্ডার ক্রস যেটা আছে, ক্রসটা আমি ধরতেছি না, সো আমি ধরবো এখানে দুইটা আমার হাইপোথেসিস হবে অ্যাডিশনাল, দুইটার জন্য দুইটা অল্টারনেটিভ হাইপোথেসিস।
সো জেন্ডারের ক্ষেত্রে আমার যদি বলে যে আমার ফেল পাস করতেছে, তাহলে আমি বলবো জেন্ডারের সাথে অ্যাসোসিয়েশন আছে। আচ্ছা, আর যদি ফারহানা শুধু একটা কথা ক্লিয়ার করো, উপরে আমি হাইপোথিসিস দুইটা লিখবো, মানে একদম স্ট্র্যাটেজি উপরে যদি তুমি এই কথা লেখো যে আমার জেন্ডার আর জব ক্যাটাগরি যে টাইটেলটা থাকবে এই টেবিলের উপরে, তুমি যদি বলো যে এই পার্টের সাথে এই পার্টের কোনো অ্যাসোসিয়েশন নাই, অর্থাৎ আমার জেন্ডার আর জব ক্যাটাগরি টাইটেল ধরে দিলাম আমি আমার ফ্যাক্টরস, ফার্স্ট ফ্যাক্টর, আর উপরে কলামে টাইটেল দিলাম হচ্ছে আমি স্যালারি, তাহলে আমার এই ফ্যাক্টরের সাথে কোনো ফ্যাক্টরের সাথে আমার স্যালারির কোনো রিলেশন নাই। এইটা একটা হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হবে যে অ্যাসোসিয়েশন আছে। সো তোমার এইটা দিলে তো আসলে তুমি আসলে দুইটা হাইপোথিসিস বলতেছো না। তো তুমি যদি সেপারেটলি লিখতে চাও সেক্ষেত্রে লিখবা হচ্ছে জেন্ডারের সাথে আমার স্যালারি কোনো সম্পর্ক নাই, জেন্ডারের সাথে স্যালারি সম্পর্ক আছে। আবার জব ক্যাটাগরির সাথে সম্পর্ক নাই, জব ক্যাটাগরির সাথে সম্পর্ক আছে। এটা এক এক পেপারে একভাবেই লেখে, তুমি চাইলে একবারও লিখতে পারো, সেপারেটলিও লিখতে পারো, তোমার ইচ্ছা। এগুলা মিউ দিয়ে কেমনে লিখে ওটা একটু লিখে গ্রুপে পাঠাতে পারো? মিউ দিয়ে লিখবা না, তখন মিউ দিয়ে লিখলে আসলে গোলায় ফেলবা, কারণ মিউ দিলে মিউ এর নিচে জি লিখতে হবে আর মিউ এর নিচে জে লিখতে হবে, তো ওইটা আবার স্যার অ্যাকসেপ্ট করবে নাকি আমি জানি না। আচ্ছা ঠিক আছে, ফারহানুল তুমি একটু লিখে ওটা গ্রুপ চ্যাটে দিও, ঠিক আছে? আর হলো কালকে সকাল মানে ক্লাস শুরু হওয়ার আগে স্যারকে একটু জিজ্ঞেস করে নিলেই তো হলো। হ্যাঁ, আমি এমনি স্যারের কাছে যাব সকালে পরীক্ষার আগে, সো তখন যে এই জিনিসগুলো জেনে নিলে তখন তোমার আগে থেকে জানতে পারলা যে কি হবে না হবে। আচ্ছা, আমরা একটু ফাস্ট যাই, সো বিকজ আই হ্যাভ অ্যানাদার কাই স্কয়ারটা হ্যাঁ কাই স্কয়ারে যাব ওকে। পরেরটায় চলে যাই ডিরেক্ট। আচ্ছা, কাই স্কয়ার। সো কাই স্কয়ারের ক্ষেত্রে আমরা কাই স্কয়ার কখন ব্যবহার করব? কাই স্কয়ারের নেচার অফ ডেটা হবে হলো শুধুমাত্র কোয়ালিটেটিভ, এখানে কোয়ান্টিটেটিভ নিয়ে কাজ করা যায় না। কাই স্কয়ার শুধুমাত্র কোয়ালিটেটিভ নিয়ে কাজ করে, বা ক্যাটাগরিক্যাল উইথ লিটল নাম্বার অফ ক্যাটাগরিজ, বাইনারি 0 or 1। এখানে তোর হাইপোথিসিসটা যখন লিখবি, হাইপোথিসিসটা এভাবে লিখতে হবে, there is no association between একটা ভ্যারিয়েবল and another variable, আর অল্টারনেটিভ হবে there is association between একটা ভ্যারিয়েবল and another variable। তো আমরা একটা টেস্ট করে দেখি, ডেটা কাই স্কয়ার না, একটু বেটার কোনটা ছিল না? কোনটা নাই। আচ্ছা, এনিওয়েজ তাহলে এটাকে একটু আমরা সাজায় নিই। লোকেশনটা হলো তোর 0 হলো রুরাল, 1 হলো আরবান, জেন্ডারে 0 হলো মেল, 1 হলো ফিমেল, এডুকেশন স্ট্যাটাসটা আপাতত থাক, ম্যারিটাল স্ট্যাটাস থাক, আচ্ছা দিয়ে দিই আনম্যারিড, ম্যারিড। তারপর চিপস কনজাম্পশন হলো ডু নট কনজিউম, আর এটা কনজিউম। এইজের ক্ষেত্রে 1 হলো চাইল্ড আর 2 হলো ইয়াং। সো এরকম একটা ডেটা আমাদের কাছে আছে। এখন আমরা ডেটাটার উপরে একটা কাই স্কয়ারের টেবিল বা কাই স্কয়ার করবো আর কি, টেস্ট করবো। সো কেন আমরা কাই স্কয়ারে যাচ্ছি? বিকজ এখানে প্রত্যেকটা ডেটাই কোয়ালিটেটিভ এবং আমরা জানতে চাই কাই স্কয়ার যেটা কাজটা করে, কাই স্কয়ার দেখে হলো যে ইফ দেয়ার ইজ এনি অ্যাসোসিয়েশন বিটুইন ওয়ান ভ্যারিয়েবল এন্ড অ্যানাদার ভ্যারিয়েবল। মনে রাখতে হবে যে কাই স্কয়ারের ক্ষেত্রে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয় না, কারণ এখানে সবগুলো কাই স্কয়ার এটা নিয়ে দেখে যে ইফ দেয়ার ইজ এনি অ্যাসোসিয়েশন, মানে একটার সাথে একটা কোনো লিংক আছে কিনা, কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, এই জিনিসটা চেক করা হলো কাই স্কয়ারের মাধ্যমে। সো আমরা যদি এখানে চেক করি, আমাদের এখানে অনেক ডেটা আছে। সো চিপস কনজাম্পশন আমরা দেখতে চাই যে চিপস কনজাম্পশনের সাথে লোকেশন, জেন্ডার, এডুকেশন স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এজ, এগুলো কোনো সম্পর্ক আছে কিনা। সো আমরা চিপস কনজাম্পশনটা আমরা কলামে রাখলাম আর তার সাথে আমরা যে কোনো একটাকে রাখলাম। সো লেটস সে আমি এইজটাকে রাখলাম রোতে। সো এইজটাকে যখন আমি রাখতেছি তখন আমার কাই স্কয়ারের ভ্যালুটা কত আসছে? 0.561। তাহলে এটা কি 5% এর চেয়ে কম নাকি বেশি? বেশি। বেশি। তাহলে আমি এখানে কি বলবো যে there is no association নাকি there is association? আগে নরমালি টেস্ট করা লাগবে না? না, এগুলো লাগবে না। কাই স্কয়ারে নরমালি টেস্ট লাগবে। association there is association bro, কারণ এটা তো নাল হাইপোথিসিস, there is no association। আচ্ছা, নো অ্যাসোসিয়েশন আর এখানে আসছে देयर ইজ অ্যাসোসিয়েশন। আমার পি এর ভ্যালু আসছে 0.561, অনেক বড় একটা ভ্যালু আসছে। তো এখন হোয়াট নো অ্যাসোসিয়েশন হওয়ার কথা না, যেহেতু পি ভ্যালুটা 0.05 থেকে বেশি, সো উই অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস। নো, হ্যাঁ,
এটা হলো তোর ইয়াচ্ছে 0.05 হচ্ছে অনেক বড়, তাই না? সো তার মানে হলো তোর নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, देयर इज নো অ্যাসোসিয়েশন। যদি নো অ্যাসোসিয়েশন হয় তখন আসলে আমরা ওইটা দিয়ে আর আমরা কোনো কন্টিনজেন্সি টেবিল বা ক্রস টেবিলেশন আমরা তো এই এইচটাকে আমরা ফেলে দিই, আমরা অন্য একটা নেই, আমরা জেন্ডারটা নিতে পারি। জেন্ডারটা নেওয়ার পরে কত আসছে 0.346, এখনো মিলল না, সো বাদ। আমরা লোকেশনটা ট্রাই করি, লোকেশন ট্রাই করার পর আমরা দেখলাম যে হ্যাঁ এটা মিলছে 0.028, সো এটা হইল। তাহলে আমরা এখন এখান থেকে কি ইন্টারপ্রিটেশন করতে পারবো যে দেয়ার ইজ অ্যাসোসিয়েশন বিটুইন লোকেশন এন্ড চিপস কনজাম্পশন, ঠিক না? আচ্ছা, এখন আমি তো জানলাম যে আচ্ছা রুরাল আরবান হইলো, ভালো কথা। এখন আই ওয়ান্ট টু নো যে আচ্ছা রুরালের ভিতরে বাচ্চারা বেশি খায় নাকি বয়স্করা বেশি খায় বা এই ইয়াং পিপল বেশি খায়। তো তখন আমি এইচটাকে লেয়ার হিসেবে দিতে পারবো। ইউ মে সে যে আচ্ছা এই এইচটা তো প্রথমবার ফেল করছিল এখানে, কিন্তু লেয়ারের ক্ষেত্রে তুই চাইলে দিতে পারবি, মানে এটা প্রথমবার ফেল করলেও সমস্যা নেই, বাট লেয়ার হিসেবে এটা দেওয়া যাবে। সো তুই যদি লেয়ার হিসেবে চেক করিস তখন তোর কি কি ভ্যালু আসছে দেখ। চাইল্ডের ভ্যালুটা কত আসছে 0.015, তাহলে কি সিগনিফিকেন্ট নাকি নট সিগনিফিকেন্ট? মানে অ্যাসোসিয়েশন আছে না, মানে সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন আছে। আচ্ছা ইয়াং এর ক্ষেত্রে কত আসছে 0.55, পিয়ার ভ্যালু চেক, হ্যাঁ তার মানে এখানে অ্যাসোসিয়েশন নাই। আচ্ছা আর টোটালটা তো মানে টোটাল হলো অ্যাজ আ মডেল আর তাহলে তুই দেখ আবার একটু বল প্লিজ, মানে কি জানতে চাচ্ছি শুনিনি আবার তো লেয়ারিং থেকে আমরা কি জানতে চাচ্ছি? লেয়ারিং পার্টটা একটা মানে লেয়ারিং কেন করতেছি, লেয়ারিংটা হলো যে তোর রুরাল আরবান এইটুকু আমি বুঝতে পারলাম, কিন্তু মানে আমি আরেকটু ফার্দার অ্যানালাইসিস করতে চাচ্ছি যে আচ্ছা রুরালের ভিতরে আবার বাচ্চারা বেশি কনজিউম করে নাকি বয়স্করা বেশি কনজিউম করে, তখন এটা হলো তোর লেয়ারিং। তো এখান থেকে আমরা দেখতে পাইলাম চাইল্ডরা বেশি কনজিউম করতেছে। হ্যাঁ চাইল্ড হওয়ার সাথে অ্যাসোসিয়েশন আছে, তাই তো? হ্যাঁ আমি চাইল্ডের সাথে আমি অ্যাসোসিয়েশন খুঁজে পাইছি। হ্যাঁ হ্যাঁ শুনতেছি। আচ্ছা শোন দিহান, স্যার কিন্তু বলছিল প্রত্যেকটা এই যে লেয়ারের জন্য আলাদা আলাদা হাইপোথিসিস লেখা লাগবে। ওটা যদি একটু দেখাই। হ্যাঁ বলবো, ওটা তো এখন আসেনি। আচ্ছা সো লেয়ার আমরা লেয়ার অ্যাড করলাম, এবং লেয়ার অ্যাড করার পর আমরা এখন জানলাম যে আচ্ছা লোকেশন রুরাল আরবান এটাকে যদি আমি ফার্দার ব্রেকডাউন করি তখন এরকম ভাবে আসতেছে। এন্ড দেন এখন আমাদের হলো কন্টিনজেন্সি টেবিলে আমরা যদি চলে যাই ডিরেক্টলি অ্যাজাম্পশনস গুলোতে, সরি অ্যাজাম্পশন হাইপোথিসিস গুলোতে, এইখানে এই জায়গায়। সো যেহেতু আমি চাইল্ড এবং মানে ইয়াং এইটার জন্য আমি দুইটা লেয়ার করছি, স্যার বলছে যে এটা দুই ভাগে ভাগ করে লিখতে হবে। তো চাইল্ডের ক্ষেত্রে তুই লিখবি দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন লোকেশন জাঙ্ক ফুড, আবার দেয়ার ইজ অ্যাসোসিয়েশন বিটুইন লোকেশন জাঙ্ক ফুড। ইয়াং এর ক্ষেত্রে বলতে হবে দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন দেয়ার ইজ অ্যাসোসিয়েশন, মানে তোর দুইটা ভাগ ভাগ করে লিখতে হবে বিকজ দেয়ার ইজ লেয়ারিং, চাইল্ড একটা লেয়ার, ইয়াং একটা লেয়ার। বুঝতে পারছি? যদি লেয়ারটা না থাকতো তখন সিম্পলি বলছি দেয়ার ইজ no association between location and chips consumption, there is association between location and chips consumption, কিন্তু যেহেতু এখানে লেয়ার চলে হেডলাইন দিয়ে লিখতে হবে, একবার ইয়াং হেডলাইন দিয়ে লিখতে হবে। বুঝাতে পারছি? হ্যাঁ দোস্ত, অ্যাসোসিয়েশনই তো খালি বলতে পারি তাই না, বেশি কম তো বলা যায় না। না আর কিছু বলা লাগবে না, খালি নো অ্যাসোসিয়েশন এইটুক, আর কিছু না। আচ্ছা আর একটা জিনিস, একটু টেবিলটাতে যা, তো তুই এইজটা একবার সরাই দিয়ে টেবিলটা একটু দেখাতো এন্ড দেন এইজটা ইনক্লুড করে, তো দ্যাটস সো আই আন্ডারস্ট্যান্ড ডিফারেন্স। আচ্ছা এটা হলো তো রুরালে আমি দেখলাম যে 72% 28% এইভাবে আছে, বাট আই ওয়ান্ট টু ফার্দার ব্রেক ইট ডাউন। আমি জানতে চাই যে রুরালের ভিতরে আবার বাচ্চারা বেশি কনজিউম করে না বয়স মানে বড়রা বেশি কনজিউম করে, সো দ্যাট অ্যাজ আ ব্র্যান্ড ম্যানেজার আই ক্যান টার্গেট, আই ক্যান নো। এখন ওই এইজটা একটু দে, তাহলে মানে টেবিলটা যেন দেখে বুঝি যে স্যার অ্যাকচুয়ালি কোন টেবিল। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। সো নাও এখন চাইল্ড রুরালটা বা চাইল্ডে ব্রেকডাউন হলো, এবং সরি রুরাল, হ্যাঁ চাইল্ড এবং রুরাল আরবান চাইল্ড, সিমিলারলি ইয়াং রুরাল পিপল এবং ইয়াং আরবান পিপল। আচ্ছা দিহান, এখানে কি কলাম রো এর কোনো কাহিনী আছে? কলাম রো চেঞ্জ করলে কি ডেটা চেঞ্জ হয়ে যাবে বা ইন্টারপ্রিটেশন চেঞ্জ হবে এরকম কিছু? কলাম রো এর ওইভাবে কোনো নাই, যেহেতু এখানে কোনো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় না। হাউএভার অ্যাজ আ থাম্ব রুল, মানে যেই জিনিসটাকে আমাদের কাছে দেখে মানে like at a glance আমাদের কাছে মনে হয় যে this is some sort of a dependent variable, like chips consumption করে কি করে না, মানে this sounds like a dependent variable, তাই না? সো ওইটাকে আমরা কলামে রাখি।
হাউএভার তুই যদি এটা কলামে না রেখে রোতে রাখিস ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিহান, এই যে পার্সেন্টেজেস গুলো আছে না, এগুলা কি যখন আমরা ডিসক্রাইব করব কোনো এফেক্ট করবে আমাদের? এটা ডেসক্রিপশন হিসেবে দরকার হতে পারে। হ্যাঁ, ডেসক্রিপশন যখন বলবি তখন হয়তো লাগতে পারে যে আচ্ছা রুরাল চাইল্ড ওরা হলে 80% কনজিউম করে না, সো অ্যাজ আ ব্র্যান্ড ম্যানেজার মানে তুই দেখতেছিস দিস ইজ আ অপরচুনিটি, এখানে হলো কি বলা যায় যে এটা আনট্যাপ মার্কেট, এখানে তুই টার্গেট করবি, সো এইভাবে করে বলতে পারবি। আচ্ছা আরেকটা জিনিস, যেহেতু ইয়াং এর মধ্যে আমি অ্যাসোসিয়েশন পাইলাম না, তাহলে কি এই হিসাবটা ইন্টারপ্রিটেশনটা বাদ বা ইনভ্যালিড এরকম কিছু? রাইট, এই কারণে আমি দেখ ইয়াং পার্টটা কিন্তু লাল করে দিয়েছি, তার মানে এখান থেকে কোন ধরনের ইন্টারপ্রিটেশন করা যাবে না। আচ্ছা আমি একটু শেষ করি। কাই স্কয়ার টেস্টে যখন আমি আসছি চাইল্ডের ভ্যালুতে আমি পির ভ্যালু 0.015 which is less than 5%, so there is association, কিন্তু ইয়াং এর ক্ষেত্রে আমি দেখতেছি যে দিস ইজ লার্জ গ্রেটার দ্যান 5%, সো এখানে নো অ্যাসোসিয়েশন। যেহেতু ইয়াং এর ভ্যালুটা এখানে বাদ হয়ে গেছে, সো আমাদেরকে যদি বলে যে আচ্ছা এই কন্টিনজেন্সি টেবিলটাকে তুমি রিড্র করো, আবার নতুন করে ড্র করো, সো তখন তোরা শুধুমাত্র এইটুকু অংশ আঁকবি, দ্য গ্রিন পার্ট, বাট এই লাল অংশটাকে তোরা বাদ দিয়ে দিবি। বুঝতে পারছিস? নিচেরটাও লিখবো না তাই তো? টোটালের পার্টটা লিখবো না? টোটাল পার্টের দরকার নাই, জাস্ট কারণ যেহেতু আসেই তো একটা, সো তখন শুধুমাত্র এইটুকু আঁকলেই চলবে। আচ্ছা, এখান থেকে ইন্টারপ্রিটেশন কিছু চাবে কন্টিনজেন্সি টেবিল থেকে? ইন্টারপ্রিটেশন যাবে যে শুধু এইটুক পর্যন্ত, এইটুকের ইন্টারপ্রিটেশন যাবে। ইন্টারপ্রিটেশনটা কি? ইন্টারপ্রিটেশন হবে যে দেয়ার ইজ অ্যাসোসিয়েশন বিটুইন লোকেশন এন্ড চিপস কনজাম্পশন অ্যামং চিলড্রেন। এই যে আচ্ছা, সো ওই 80% 70% ওগুলার কোনো আর কি ইন্টারপ্রিটেশন যাবে না? এটার ইন্টারপ্রিটেশন এটা হচ্ছে যখন তোকে ডেসক্রাইব করতে বলবে যে আচ্ছা ঠিক আছে এখন অ্যাজ আ ব্র্যান্ড ম্যানেজার কোনটাকে তুমি ইয়া করবা, বা এখান থেকে যদি বলে যে এই টেবিলটা দিয়ে দিলাম, ফাইন্ড আউট টু কি ইনসাইটস, দুইটা কি ইনসাইটস বলো, তখন ইউ ক্যান মেক ইউজ অফ দ্য পার্সেন্টেজেস। বুঝতে পারছি। আচ্ছা, সবুজ আর লাল কি তুই দিছিস নাকি এটা দেওয়া থাকবে? ওইটা আমি দিছি জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, এটা করলাম। এরপরে আরেকটা জিনিস আমাদেরকে ইন্টারপ্রিট করা লাগবে, দ্যাট ইজ নোন অ্যাজ ফাই। এই কাই স্কয়ারের টেবিলের নিচে তুই আসলে তুই দেখবি, আচ্ছা ফার্স্ট অফ অল আমরা তো এখানে দেখছি যে 0. আচ্ছা এটা মিলছে, এটা বাদ হয়ে গেছিল। এরপরে দেখ এখানে ফাই কোএফিশিয়েন্ট বলে একটা কথা আছে, ফাই কোএফিশিয়েন্ট। Phi coefficient is something that describes the strength of association. মানে তুই তো বললি যে হ্যাঁ চিলড্রেনের ক্ষেত্রে there is association between location and chips consumption, কিন্তু এই অ্যাসোসিয়েশনটা কতটা স্ট্রং এটা বোঝার জন্য there is a number, যে নাম্বারটা হলো phi। এখন phi এর ভ্যালুটা হতে হবে 0 থেকে 1 এর ভিতরে। যদি 0.5 কে ক্রস করে যায় তখন তুই বলবি there is strong association, যদি এটা না হয় then there is no, মানে তখন বলতে পারবি যে there is a weak association, মেবি এরকম বলা যায়। আচ্ছা, কাই স্কয়ার 0.05 না তাই তো? না 50% আর কি, 0.5 ও 50%। আচ্ছা, মানে ফাই এর ভ্যালুটা হলো যে আর এর ভ্যালু ছিল না কোরিলেশনের ক্ষেত্রে 0 থেকে 1, মনে পড়ে কোরিলেশন পড়ানোর সময়, মানে আগের স্ট্যাটিস্টিক্স কোর্সগুলোতে ওইটার মতোই অনেকটা, -1 থেকে 1 ছিল মনে করে। ওটা -1 থেকে 1 ছিল আর এটা হলো 0 থেকে 1। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা যাক, এই গেল কাই স্কয়ারের ঘটনা। এখন হলো যে আমাদেরকে জেনিথ যেই ফাইলটা দিছে ওইখান থেকে আমি কয়েকটা কোশ্চেন পিক করে রাখছি ওগুলা দিহান। এখানে হচ্ছে যে এই যে ফাই এর ভ্যালুটাতে যাও আবার, ওখানে হচ্ছে যে ফাই এর ভ্যালু চাইল্ডের ক্ষেত্রে ছিল 0.675 কিন্তু টোটালে ছিল 0.439। সো আমরা যখন অ্যানালাইজ করব তাহলে আমরা কি 0.439 টাকে কনসিডার করে করব নাকি না? তুমি হলো 0.675 কারণ ইয়াং তো বাদ পড়ে গেছে, বাদ পড়ে যাওয়াতে শুধু 0.675 শুধু চাইল্ডটাই বেঁচে থাকবে। হ্যাঁ ওরটাই খালি বলবা, এই যে এভাবে করে লিখবা আর কি, যে লিখছিলাম কিনা লিখি নাই, বাট এই তো देयर इज अ স্ট্রং অ্যাসোসিয়েশন বিটুইন চিপস কনজাম্পশন এন্ড লোকেশন ফর চাইল্ড বা চিলড্রেন। আর যদি এরকমই হইতো যে আমাদের দুইটাই সিগনিফিকেন্ট, মানে চাইল্ড ইয়াং দুইটাই, তখন দুইবার লিখবা, দুইবার লিখে আবার 3 নম্বর বার কি এটাও লিখবো যে কিন্তু ইন টোটাল উইক অ্যাসোসিয়েশন লেখা লাগবে। এটা হওয়ার কথা না, কারণ দুইটাই স্ট্রং অ্যাসোসিয়েশন হলে অ্যাজ আ হোল অ্যাসোসিয়েটেড হওয়ার কথা।
বুঝছো? হ্যাঁ বুঝতে পেরেছি। মানে তখন মানে কিন্তু একই রকমও তো হতে পারতো যে একটা 0.4 একটা 0.2 মানে দুইটাতেই উইক অ্যাসোসিয়েশন আছে। মানে আমার কথা হচ্ছে এই দুটো কি যোগ হয়ে টোটালে আসে নাকি কিভাবে আসে? না এটা যোগ বিয়োগ একটু হিসাব করে দেখবা, আমার মনে হয় না এটা যোগ বিয়োগ, মানে এটা দুইটার একটা কম্বাইন্ড ভ্যালু হিসেবে আসে, বাট এটা নরমাল এডিশন সাবট্রাকশন না। আচ্ছা আচ্ছা, মানে আমাদের কি তিনটা লাইন দেখার দরকার আছে কিনা? তিনটা দরকার নেই, তোমার হলো জাস্ট ওই দুইটা নিয়ে বললেই হবে, অ্যাজ আ হোল বলার দরকার হবে না। আচ্ছা, আর এখান থেকে আর কিছু নাই। এখন আমরা হলো যে শুধু ওই কোশ্চেন গুলা নিয়ে ডিসকাশন করবো, তাহলে সেটা এটা হলো যে জেনিত আমাদেরকে যে ফাইলটা দিছিল সেটার উপর বেস করে এখানে হলো। আচ্ছা ফার্স্ট অফ অল এটা দেখে কি মনে হয় এটা কোন ধরনের টেস্ট? আচ্ছা অ্যানসার করাই আছে চাই না, এটা যে কন্টিনজেন্সি টেবিলের মতো মনে হচ্ছে। কন্টিনজেন্সি টেবিল আছে, এটা কাই স্কয়ার টেস্ট। আর আরেকটা কোশ্চেন, এখানে কি লেয়ারিং করা আছে নাকি নাই? আছে। আচ্ছা কোনটা লেয়ার হিসেবে কোনটা আছে এখানে? এমপ্লয়েড আনএমপ্লয়েড, এমপ্লয়েড আর আনএমপ্লয়েড, মানে এটা মানে আচ্ছা আমাকে ফার্স্ট অফ অল বল এখানে টোটাল কয়টা ভ্যারিয়েবলস আছে? এখানে তিনটা ভ্যারিয়েবল। কি কি ভ্যারিয়েবল? হ্যাঁ, অ্যাপার্টমেন্ট, রেন্টেড অ্যাপার্টমেন্ট আর ওন হাউস। শুনিনি, আবার একটু সরি। ওন অ্যাপার্টমেন্ট, রেন্টেড অ্যাপার্টমেন্ট, ওন হাউস। না এটা তো ভ্যারিয়েবল অফ লিভিং, না ওইটা ভ্যারিয়েবল না, এটা হলো প্লেস অফ লিভিং, এমপ্লয়মেন্ট আর হলো গার্ডেন আছে নাকি, এই তিনটা হলো ভ্যারিয়েবল। হ্যাঁ এটা একটা ভ্যারিয়েবল। তারপরে গার্ডেন আছে নাকি নাই, গার্ডেন এটা আছে নাকি নাই এটা একটা ভ্যারিয়েবল, আর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এটা একটা ভ্যারিয়েবল। টোটাল তিনটা ভ্যারিয়েবল আছে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে হলো এটা লেয়ার হিসেবে কাজ করতেছে, আর এই দুইটা হলো একটা হলো রো, এটা হলো রো, আর এটা হলো কলাম। আচ্ছা এখন বলছে হলো ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট হাইপোথেসিস ফর এমপ্লয়েড এন্ড আনএমপ্লয়েড and draw inference on chi-square test. So first of all বলছে হাইপোথেসিস লেখো। তো হাইপোথেসিস লেখার জন্য আমরা এইমাত্র যেভাবে বললাম যে লেয়ার গুলা, যেহেতু দুইটা লেয়ার আছে এমপ্লয়েড এবং আনএমপ্লয়েড, সো আমার দুইবার করে লিখতে হবে। এমপ্লয়েড হেডিং দিয়ে আমার বলতে হবে যে রুফটপ গার্ডেন, হ্যাভিং এ রুফটপ গার্ডেন ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ প্লেস অফ লিভিং, আর একটা হলো ইজ অ্যাসোসিয়েটেড। আবার একই কথাই আবার এমপ্লয়েড একবার লিখবো, আনএমপ্লয়েড একবার লিখবো। সো দ্যাট উইল বি দ্য হাইপোথেসিস পার্ট। আচ্ছা এবার বলছে ড্র ইনফারেন্স অন কাই স্কয়ার টেস্ট। তো আমাকে একটু কেউ বলতে পারবে যে এখান থেকে ইনফারেন্সটা কি হবে? এখানে এটা পড়ে তোদের কাছে কি মনে হয়েছে যে এখানে অ্যাসোসিয়েশন আছে নাকি নাই, কি হয়েছে বা কি কি লিখবো, মানে কি হবে? পি ভ্যালুটা তো পাইতেছি না। কাই স্কয়ার ভ্যালু তো অনেক বড়, সো কাই স্কয়ারের ভ্যালু দেওয়া আছে বাট পি ভ্যালুটা দেওয়া নাই। হ্যাঁ দ্যাটস গুড, মানে সিগনিফিকেন্স লেভেলটা দেওয়া নাই, তাই না? তো যেহেতু পি ভ্যালু দেওয়া নাই তাইলে এখানে কোনো ধরনের ইনফারেন্স করা যাবে না, এটাই লিখে দিবি। ওকে, as p value is not provided to chi-square test, inferences cannot be this man ডিগ্রিজ অফ ফ্রড, মানে ডিগ্রিজ অফ ফ্রিডম দেওয়া নাই। মানে আমি বলতেছি যে আমার কাছে যদি এই টেবিল থাকতো আমি তো এই করতে পারতাম। হ্যাঁ এখন তোমার টেবিল পাবা কই? তোমাকে পরীক্ষার হলে টেবিল দিবে। মানে ওটা বুঝছি, মানে আমি বলতে চাচ্ছি যে টেস্টটা তো ঠিক আছে। হ্যাঁ টেস্টটা তো করে দিতেই পারবে, কিন্তু যেহেতু ডিগ্রিজ অফ ফ্রিডম নাই, তোমার ক্রিটিক্যাল ভ্যালুজ নাই, তাহলে তুমি পারবে না। মানে তুমি এইখান থেকে তো তোমার জন্য ইনকনক্লুসিভ। মানে হ্যাঁ ইয়া, সো আমি এটাই লিখছি যে পি ভ্যালু দেওয়া নাই, সো তুমি এখান থেকে ইনফারেন্স করতে পারতেছ না। কেন? শেষ। এইটাই এই কোশ্চেনের অ্যানসার। এটাই হচ্ছে ট্রিকি। হ্যাঁ মানে এটা কোন সালে কোশ্চেন জানি না, এটা 23rd ব্যাচের কোশ্চেন, 23rd or 24 আমাদের খুব সম্ভবত দিত টেবিল আনতে দিত খুব সম্ভবত। আর এই কোশ্চেন দেখে মনে হচ্ছে না যে এইরকম এটা করার কথা, কারণ এখানে পি ভ্যালু যেহেতু দেওয়া আছে, পিয়ারসন কাই স্কয়ারের যেহেতু ভ্যালু দেওয়া আছে, আমি এখান থেকে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে পারবো। এখানে 3 আছে, 2 আছে, সো এখানে লেখা আছে যে ইনফারেন্স বের করার কোনো ক্যালকুলেশনের কিছু নাই। ঠিক আছে, উপরে দেখো আমি বলছি যে ক্যালকুলেশনের কিছু না, এটা তো টেবিল থেকে পি ভ্যালু বের করা। মানে আমি যখন টেবিল থেকে ওই সময় হয়তোবা ওই জামুভি টামুভি এগুলো দেখাইতো না, রাদার হলো ওই কি বলে ম্যানুয়ালি দেখাইতো আর কি। এই কারণে এই জায়গাটা স্যার ব্ল্যাঙ্ক রাখছে, পি ভ্যালুটা দেয় নাই।
সো সে যেহেতু আমার কাছে ক্রিটিক্যাল ভ্যালু আছে, তাইলে কিন্তু আমি বলতে পারবো যে এখানে এটা ফিট হইতেছে হ্যাঁ, নাকি। কিন্তু ক্রিটিক্যাল ভ্যালু তো তোমাকে দিয়ে দেয় নাই। হ্যাঁ ওইটাই, এই কোশ্চেনটা মনে দিবে না স্যার, স্যার দিয়ে মানে ভ্যালু দিয়ে দিবে কোশ্চেন। যদি পি ভ্যালু দেওয়া থাকে তাহলে আবার এটা ইনফারেন্স করা সম্ভব। আচ্ছা আমি একটা পি ভ্যালু বানাই দিই। হ্যাঁ আচ্ছা না, আমাদের কুইজে কি সেম জিনিসটা ছিল না যে পি ভ্যালু ছিল না এরকম না? আমাদেরটা দেওয়া ছিল। আচ্ছা আমাদেরটা নরমালিটি ফেল করছিল তাই না নাকি? কিছু একটা না, পি ভ্যালুটাই অতিরিক্ত বেশি ছিল, এরকম কিছু একটা ছিল। ভাই উনি প্রত্যেকটা ফাইনাল এক্সামে এই টাইপের একটা কোশ্চেন দিছেই, চাই স্কয়ার টেবিলের যে কয়টা দেখলাম। হ্যাঁ কাই স্কয়ার মেরে ফেলাবে চাই বললে। হ্যাঁ কাই স্কয়ারই দিবে কালকে মনে হচ্ছে। আচ্ছা ওয়েট আমি পি ভ্যালু আমি এটা বানাই দিচ্ছি, নাও ইন্টারপ্রেট এমপ্লয়েড আর আনএমপ্লয়েড, তাই না? আচ্ছা আমি একটু দেখে নিই, নিজে একটু দেখে নিই। আচ্ছা এখানে আমি দিলাম হলো যে 0.021, এখানে দিচ্ছি 0.176। এখন এখান থেকে তোদের ইনফারেন্স কি হবে? এমপ্লয়েডদের মধ্যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আর প্লেস অফ লিভিং এর কোনো অ্যাসোসিয়েশন আছে? এমপ্লয়মেন্ট স্ট্যাটাস নাকি এমপ্লয়েডের জন্য? এমপ্লয়েডদের জন্য আর কি। হ্যাঁ। আর আনএমপ্লয়েডের ক্ষেত্রে, আনএমপ্লয়েডদের ক্ষেত্রে অপোজিট, মানে এমপ্লয়মেন্ট গার্ডেন আর প্লেস অফ লিভিং এর মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নাই। নাই, রাইট, এটাই হবে আমাদের ইন্টারপ্রিটেশন। মানে যেহেতু আমরা ইয়াটা লিখে রাখছিলাম এমপ্লয়েড, এবং আমি পির ভ্যালুটা যেহেতু এখানে লেস দ্যান 5% রাখছি, সো তার মানে হলো যে দেয়ার ইজ অ্যাসোসিয়েশন। আর আমি আনএমপ্লয়েডের ক্ষেত্রে মনে হয় 5% এর বড় কোনো একটা ভ্যালু দিছি, তার মানে হলো যে এখানে নো অ্যাসোসিয়েশন। আচ্ছা, সো এইভাবে করে আর কি তোরা তখন ইন্টারপ্রেট করতে পারবি যে হ্যাঁ দেয়ার ইজ অ্যাসোসিয়েশন বিটুইন কি বলা যায় হ্যাভিং আ গার্ডেন অ্যান্ড প্লেস অফ লিভিং ফর এমপ্লয়েড পিপল, আর এখানে হলো নো অ্যাসোসিয়েশন। তো তারপর তোদেরকে যদি বলে যে এই জিনিসটা, এই ছবিটাকে রিড্র করো, সো রিড্র করতে বলে কতটুকু ড্র করবি? জাস্ট এইটুক না? এইটুক। আচ্ছা দেখুন, বিনা বলছিলি যে আই স্কয়ারের জন্য। হ্যাঁ মুশফিক শেষ করুক। আচ্ছা আমি বলতেছি রিড্র করতে বললে শুধুমাত্র যতটুকু অ্যাসোসিয়েশন আছে ওই পার্টটাই দিব, আর কিছু দিব না, আর বাকি এটুক নেয় না। হ্যাঁ মুশফিক। হ্যাঁ আচ্ছা, কাই স্কয়ারের জন্য না বাইনারি ভেরিয়েবল হওয়া লাগে? হ্যাঁ এটা তো ফার্স্টে বলছিলাম যে ক্যাটাগরিক্যাল হইতে হবে। প্লেস অফ লিভিং তো তিনটা এখানে। সমস্যা মানে বাইনারি হওয়া লাগবে, নট নেসেসারি ক্যাটাগরিক্যাল হইতে হবে উইথ লিটল নাম্বার অফ ক্যাটাগরিজ, মানে উইথ লিটল নাম্বার অফ লেভেলস ইনসাইড। আচ্ছা বুঝছি। মানে লেভেল বানানোর সময় তুই সর্বোচ্চ 3টা লেভেল বানাইতে পারবি, যেমনটা এখানে করা হয়েছে। আচ্ছা এখানে 3টা লেভেল হচ্ছে ওন অ্যাপার্টমেন্ট, রেন্টেড অ্যাপার্টমেন্ট এবং ওন হাউস। এই তিনটা হলো এটাকে আমরা বলছি লেভেল, আর এটা হলো তার ভ্যারিয়েবল প্লেস অফ লিভিং। আচ্ছা এটা গেল, এটা আমি আই গেস হয়ে গেছে। এরপর 2 নাম্বার কোশ্চেনটা, এটা এমনি। আচ্ছা দেখি তোরা বল, ডেটা সেট 1 এটার উপরে কোন টেস্ট করাটা বেটার হবে? এটা তো জানিস অবশ্য। কাই স্কয়ার করলে ভালো হবে না? কাই স্কয়ার তুই কোনটা চেক করবি? ডেটা সেট 1 এ তো সবগুলাই তো মনে হইতেছে ক্যাটাগরিক্যাল। ফাস্ট ফুড কনজাম্পশনও তো ক্যাটাগরিক্যাল। তাহলে কোনটা আই থিং কাই স্কয়ার টেস্ট করলেই হবে আই থিং। আচ্ছা আর সেকেন্ডটাই হইতেছে সবগুলাই কন্টিনিউয়াস ডেটা। সো সেক্ষেত্রে আমি এক্স্যাক্টলি শিওর না কোনটা। টি টেস্ট আই গেস ইউজ করা যাবে। টি টেস্ট করে রিগ্রেশন ইউজ করতে হবে। টি টেস্ট এটা রিগ্রেশন করা লাগবে, বাট রিগ্রেশন আমাদের সিলেবাসের পার্ট না এখন না। আচ্ছা আমি একটু আসতেছি, আব্বু আসছে তো, আমি দরজাটা খুলে আসি। ফাইনালে দিতেই পারে রিগ্রেশন, তো পড়াইছে। হ্যালো পড়াইছে এটা।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম, লেটস গেট ব্যাক। আর ডেটা সেট 2 তে হলো রিগ্রেশন করা লাগবে, এখানে সবগুলো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, সো এই কারণে এখানে রিগ্রেশন করা লাগবে। ওকে, এবার আরেকটা কোশ্চেনে আসি। এটা মনে হয় স্যার সেম কোশ্চেনই দিছে, জাস্ট একটু সরায় টরায় দিছে আর কি। এবার কিন্তু পি ভ্যালু এবারও পি ভ্যালু দেয় নাই। সো আমি পি ভ্যালুর পার্টে আমরা যখন আসতেছি কাই স্কয়ার টেস্ট রেজাল্ট, ওন অ্যাপার্টমেন্ট, রেন্ট অ্যাপার্টমেন্ট, ওন হাউস, এখানে আমি পির ভ্যালু গুলো আমাদের দেওয়া নাই, জাস্ট আমি ধরে দিচ্ছি, কিছু একটা নাম্বার লিখে দিচ্ছি। এখানে আমি লেটস সে দিলাম 0.03, এখানে রাখলাম 0. কত দেওয়া যায় 14, এখানে রাখলাম 0.02। আচ্ছা, তো এখন এইখান থেকে যেগুলার কাই স্কয়ারের ভ্যালু দেয়া থাকবে ওগুলাই বেসিক্যালি হেডিং হবে, তাই না? যেগুলোর কাই স্কয়ারের, ও আচ্ছা হ্যাঁ, মানে লেয়ার গুলার, এই যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ার হবে হেডিং। আচ্ছা, সো ফার্স্ট কোশ্চেনটা ছিল যে কনস্ট্রাক্ট দ্য হাইপোথিসিস ফর দ্য ফলোইং ক্রস টেবুলেশন উইদিন 500 ক্যারেক্টার্স। সো আমি হলো তিনটা করে নিব, ওন অ্যাপার্টমেন্ট, রেন্ট অ্যাপার্টমেন্ট, ওন হাউস। সেম কথাগুলো আমি বারবার লিখবো, নো অ্যাসোসিয়েশন বিটুইন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এন্ড ইন্টারেস্ট, দেয়ার ইজ অ্যাসোসিয়েশন, এই একই কথা তিনবার লিখবো। সো দ্যাট উইল বি দ্য হাইপোথিসিস পার্ট। তারপর বলছে ড্র ইনফারেন্সেস বেসড অন কাই স্কয়ার টেস্ট এন্ড অ্যাকসেপ্ট অর রিজেক্ট দ্য হাইপোথিসিস উইদিন 200 ক্যারেক্টার্স। সো যদি পি এর ভ্যালু যদি না দেওয়া থাকে তখন তোরা আবারও সেম কথাটাই লিখবি যে পি ভ্যালু ইজ নট প্রোভাইডেড, ইনফারেন্সেস ক্যান নট বি ড্রন, শেষ। আর যদি পি ভ্যালু দেখাতো সেই এই যে তিনটা লেয়ার, ওন অ্যাপার্টমেন্ট, রেন্ট অ্যাপার্টমেন্ট, ওন হাউস, একই কথা বারবার। আর তারপর ড্র ইনফারেন্সেস, এটা হয়ে গেল। এবার ড্র দ্য ফাইনাল ক্রস টেবুলেশন সুটেবল ফর ডেসক্রিপটিভ অ্যানালিসিস এন্ড গিভ জাজমেন্ট অন দ্য ক্রস টেবল হুইচ আর ফাইনালি সিলেক্টেড উইদিন দ্য ক্যারেক্টার্স। সো ওই যে যেটা আমি মাত্র বললাম, যে আমি যদি তোকে পি ভ্যালুটা দিয়ে দিই এবং এরকম একটা ভ্যালু দিলাম 0.03, 0.02, 0.12, তখন তুই বুঝতে পারছিস যে তুই খেলে এটা নিতে পারবি, এটা নিতে পারবি। তো তখন তুই হলো আবার নতুন করে এই জিনিসটাকে আবার নতুন করে ড্র করবি, কিন্তু এবার এই রেন্টটাকে বাদ দিয়ে ড্রয়িং করবি, ঠিক আছে? এটাকে বাদ রেখে বাকি অংশটা ড্র করবি। মানে এটাই বলা হয় যে ফাইনাল ক্রস টেবুলেশন। ফাইনাল ক্রস টেবুলেশনে যেটা কাই স্কয়ার টেস্ট ফেল করে সেটা বাদ চলে যাবে। আর গিভ জাজমেন্ট অন দ্য ক্রস টেবুলেশন, এখন জাজমেন্ট বলতে হলো যে এখান থেকে তোর দেখার মধ্যে দুই একটা ইনসাইট বললেই এনাফ। তো এখান থেকে ইনসাইট কেমন হতে পারে, যে কি দেখা যায়, আনএমপ্লয়েড, আচ্ছা ওন অ্যাপার্টমেন্টে যারা আছে তাদের মধ্যে হলো তোর ইয়েস এর সংখ্যাই বেশি যারা এমপ্লয়েড। তো এটা তুই বলতে পারিস যে যারা নিজেদের বাসায় থাকে আনএমপ্লয়েড তারা বেশি ইন্টারেস্টেড কিচেন গার্ডেনিং। আচ্ছা, এটা হইলো। তারপরে ওন হাউসের ক্ষেত্রে কি বলা যায়, ওন হাউসের ক্ষেত্রে বলা যাচ্ছে যে ইন্টারেস্টটা মোটামুটি ডিভাইডেড, তাই না, 43-57, আর স্টিল সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আবারও এমপ্লয়েড এবং যারা কি বলে ওন হাউসে থাকে। এরকম মানে কয়েকটা নাম্বার, 2-3টা ইনসাইট বললেই এনাফ, এর বেশি লাগবে না। আচ্ছা, আমার কাছে মনে হয় কি যে এরকমই দিবে, কারণ আমাদের লাস্ট এক্সামেও কিন্তু নরমালিটি টেস্ট ফেল করছিল, টি টেস্টটা। তো স্যার হচ্ছে এরকম করে দেয় জাস্ট টু সি যে আমরা আসলে জানি নাকি, ঠিক আছে? কারণ যদি পি ভ্যালু দিয়ে দেয় তাহলে আসলে ব্যাপারটা বেশি সিম্পল হয়ে যায়, এটা আমার মনে হইতেছে কোশ্চেনগুলোর প্যাটার্ন দেখে। আচ্ছা, তো বেসিক্যালি ওনার যে কোয়েশ্চেনটা এখানে আছে এটার অ্যাকর্ডিংলি 1C তে আমরা লিখবো যে এটা করা যাবে না বিকজ পি ভ্যালু দেয়া নাই। পি ভ্যালু দেওয়া নাই, হ্যাঁ, শেষ। এটা গেল। আর আমি যেটা দেখাইছি, as p value is not provided, inferences cannot be drawn। এরপর আরো একটা কোশ্চেন। আচ্ছা দিয়ান, আরেকটা জিনিস, এই যে কাই ভ্যালুটার মানে কি, মানে কাই ভ্যালু যে আছে 0.66, কাই ভ্যালুটা হলো এটা তোর স্ট্যাটিস্টিক্স করে একটা ফর্মুলা আছে, কি জানো, অবজার্ভড মাইনাস এক্সপেক্টেড ডিভাইডেড বাই কি জানো একটা ফর্মুলা আছে, একটা বড় একটা ফর্মুলা আছে, ওটা করে একটা ভ্যালু আসে, যেটা মানে ওই যে জেড ভ্যালু, টি ভ্যালু যেরকম আমাদের আসে না, ওইরকম কাই স্কয়ারের একটা ভ্যালু জেনারেট হয়, যেটার ইন্টারপ্রিটেশনটা হলো ওই টেবিল দেখে বুঝতে হয়, বুঝছিস? মানে আমরা যে জেড টেবিল থেকে আমরা বলি না যে 1.96 এর উপরে না বেশি না কম, এরকম করে আমরা ইন্টারপ্রিটেশন দিতাম না, মনে আছে? সিমিলারলি কাই স্কয়ারের জন্য আলাদা একটা টেবিল আছে, হ্যাঁ। সো ওইটা দেখে তুই তখন ইন্টারপ্রিটেশন দিতে পারবি, কিন্তু যেহেতু তোর কাছে ওই টেবিলটা থাকবে না, সো তুই ওইটা দেখে আসলে ইন্টারপ্রিটেশন দিতে পারবি না। আচ্ছা, বুঝতে পেরেছি।
সো এখানে আমরা কি লিখবো যে এখানেও সেম যে আমার পি ভ্যালু দেওয়া নাই, ইনফারেন্সেস ক্যান নট বি ড্রন। আমি করতে পারবো না। হ্যাঁ করতে পারবেন, এখানে ইনফারেন্স দিতে পারতেছিস না। শেষ। এখানে যদি পি ভ্যালু না দিয়ে যদি ক্রিটিক্যাল ভ্যালু দেওয়া থাকতো, হ্যাঁ ক্রিটিক্যাল ভ্যালু যদি দেওয়া থাকতো তাইলে আর কি যে ক্রিটিক্যাল ভ্যালুর ভিতরে যদি পড়ে তাইলে তোমার ইয়া নিতে পারবা, এখানে অ্যাসোসিয়েশন আছে। আর যদি ক্রিটিক্যাল ভ্যালুকে ক্রস করে যায় তাহলে দাঁড়াও ভুল বলছি নাকি এটা ঠিক বলছি? না ঠিক আছে। বাট ক্রিটিক্যাল ভ্যালু দিয়ে তো স্যার শিখায় নাই, তো আমার দেওয়ার কথা না আমার মনে হয়। এলোমেলো। আচ্ছা এরপরে আমরা সেইখানে ক্রস tabulation is done between loan classification and marital status. A chi-square test has done for proving the hypothesis. তো এখানে আরেকটা করতেছি, আমাকে এখানে বলো যে এখানে টোটাল ভ্যারিয়েবলস কয়টা আছে, কোনটা লেয়ার আর কোনগুলা রো কলাম। লোন ক্লাসিফিকেশন হচ্ছে লেয়ার, ম্যারিটাল স্টেটাস আর ক্লাসিফাইড এটা হচ্ছে, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, রাইট? হয় না, দুইটা ভ্যারিয়েবল এখানে কোনো লেয়ার নাই, এখানে কোনো লেয়ার নাই, দুইটাই ভ্যারিয়েবল। হ্যাঁ এখানে দুইটাই ভ্যারিয়েবল আছে, একটা লোন ক্লাসিফিকেশন একটা ম্যারিটাল স্ট্যাটাস। এটা হলো কলাম আর এটা হলো রো। আর এই রোটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, লোন নন ক্লাসিফাইড এবং ক্লাসিফাইড, কিন্তু এই দুইটা জিনিস অ্যাকচুয়ালি লোন ক্লাসিফিকেশন থেকে আসছে। সো এখানে কোনো লেয়ার নাই এই কোশ্চেনে, এই টেবিলের মধ্যে কোনো লেয়ার নাই। আচ্ছা তারপরে যেহেতু লেয়ার নাই তাই আমি যখন হাইপোথিসিস লিখবো আমি জাস্ট একবারই লিখবো there is no association between loan classification and marital status, there is association between loan classification and marital status। এখানে কোনো লেয়ারিং করার দরকার নেই। আচ্ছা এরপর কি এখানে কি পি ভ্যালু আছে? এখানেও আমরা পি ভ্যালুটা পাচ্ছি না, সিগনিফিকেন্স যে ভ্যালুটা এটা দেয় নাই। সো আবারও একই কথাই বলতে হবে যে যেহেতু সিগনিফিকেন্স ভ্যালু দেওয়া নাই আমি ইনফারেন্স ড্র করতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট নিজে একটা বানায় দিচ্ছি, তোরা এখন যদি এটার থেকে একটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস আমাকে এনে দে। আমি সিগনিফিকেন্সের ভ্যালু দিলাম 0.03। এখন আমাকে বল যে তোরা কি করবি এখানে, নাল হাইপোথিসিস, রিজেক্ট, অ্যাকসেপ্ট, কি হবে? null rejected তার মানে হলো there is association between loan classification and marital status, and what will be some of the insights from this table? দুইটা ইনসাইট বললেই হবে, বলো। এই 0.03 টা কোনটার? আমি বানায় দিছি। আচ্ছা পি ভ্যালু, সিগনিফিকেন্স ভ্যালু মানে কিন্তু পি ভ্যালু, মানে তাহলে তো নাল হাইপোথিসিসটা রিজেক্টেড, তাহলে অ্যাসোসিয়েশন আছে। আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা এটা বলে নেই, পি ভ্যালু নাম না লিখে স্যার সিগনিফিকেন্স ভ্যালু হিসেবে দিতে পারে, একই জিনিস। সিঙ্গেলরা বেশি নন ক্লাসিফাইড লোন নেয়, এটা কি একটা ইনসাইট? সিঙ্গেলরা বেশি আচ্ছা লোন নেয়, মানে নন ক্লাসিফাইড লোন নেওয়া যায় না, তো মানে লোনটা নন ক্লাসিফাইড হয়ে যায় আর কি। আর মানে নন ক্লাসিফাইড বলতে মনে হয় এরকম যে টাকা দেয় নাই না দেয় এরকম কিছু একটা ছিল বলে, মানে সিঙ্গেলরা এলিজিবল না ফর লোন এরকম টাইপের, এরকম একটা আমি একটা লিখে রাখছি যে among single individuals much higher proportion have non classified loan compared to married individual, আর higher proportion of married individual have classified loan compared to single individual। বাস এরকম দুইটা ইনসাইট দিয়ে দিলে এনাফ। ওকে, কিন্তু এই সব ইনসাইট বানাইতে হলে আগে পি ভ্যালু দেখতে হবে। যদি পি ভ্যালু নাই থাকে আর পি ভ্যালু অথবা যদি এরকম হয় যে অনেক বড় কোন একটা পি ভ্যালু, তখন ওইখান থেকে কিন্তু আসলে কোনো ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করা যাবে না। সিগনিফিকেন্সের ভ্যালু যদি এখানে আসে 0.59, এখান থেকে এই সি নাম্বারের অ্যান্সার হবেই না, তখন বলতে হবে যে কাই স্কয়ারের অ্যানালাইসিস ইনভ্যালিড, তো এখান থেকে কোনো ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করা যাবে না। তাহলে এটা স্যারের ফেভারিট টাইপ, পি ভ্যালু কোনটাতেই দিবে না, তো লাস্টেরটা আনসার এরকম হবে যে বের করা যাবে না, হইতে পারে। আচ্ছা পি ভ্যালু তাহলে কত রেঞ্জে রাখলে আমি বুঝবো যে হ্যাঁ বের করা যাচ্ছে? 5%। না মানে ওই যে স্যার বললি যে অনেক বেশি হয়ে গেলে তখন তো এলোমেলো হয়ে যাবে। না আমি যদি 0.04 দেই তখন তো অ্যাসোসিয়েশন থাকবে, তখন তো তুই অ্যানালাইসিসও করতে পারবি। কিন্তু আমি যদি 5% কে ক্রস করে যাই, আমি যদি 0.12 লিখি তাহলে 5% ক্রস করে গেল না? হ্যাঁ, ক্রস করে যাওয়া মানে কি দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন।
হ্যাঁ আর যদি নো অ্যাসোসিয়েশন হয় তাহলে এখান থেকে আর কোনো অ্যানালাইসিস করা সম্ভব না। আচ্ছা 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 বুঝছি, এটাই বললাম। আচ্ছা আচ্ছা এই আর কি। I think that will be enough for mid and quiz. আর মানে unless there are some theory questions. Theory question নিয়ে আমি এখন কথা বলবো না, আমি জাস্ট ওই স্ট্যাটিস্টিক্যাল কথাবার্তাগুলোই শেষ করছি। Alright, so that will be the end. Thank you for joining. Allah Hafiz. Thank you, Dihan, for teaching us. Thanks, Dihan. Thank you so much, Dihan.